দেখো হ্যাঁ অ্যাক্সেসরি, মানে হচ্ছে হ্যাঁ নামের সাথে সাথে মানে যে অনেক রকমের যে অতিরিক্ত শ্বাসযন্ত্রের নাম রয়েছে সেই নামগুলো জানতে লাগবে। হ্যাঁ সেই নামগুলো জানতে লাগবে এবং সেই নামগুলো কোন এনিমেলসে থাকে, ঠিক আছে, সেইগুলো আচ্ছা। সেইগুলো তোমাদেরকে আর কি মনে রাখতে হবে, ঠিক আছে। এবং তার সাথে সাথে কই, মাগুর এবং শিঙির অতিরিক্ত শ্বাসযন্ত্রের একটু মেকানিজম অফ ফাংশনটা তোমরা পড়ে রাখবে, ঠিক আছে, মানে কিভাবে তারা কাজ করে, বুঝতে পারছো তো? মানে আমি যে কয়েকটা, হ্যাঁ যে কয়েকটা অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানের নাম লিখে দিয়েছি এবং সেগুলো কোন কোন অ্যানিমেলসে পাওয়া যায় সেগুলো নাম এবং এক্সাম্পল, এটা হলো। হওয়ার পরে হচ্ছে কই, মাগুর এবং শিঙি এই তিনটের স্পেসিফিক্যালি তাদের অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান কি ফাংশন করে এইগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। আচ্ছা মানে ওই যে এয়ার চেম্বার গুলো হ্যাঁ হ্যাঁ ল্যাটারালি হুম থাকছে, ওই হুম ওইগুলো ডিটেলসে পড়তে হবে। হ্যাঁ কেবলমাত্র কই, মাগুর, শিঙির অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানটা একটু ডিটেলসে পড়বে, ঠিক আছে, এই আচ্ছা তিনটে। স্যার, আর বলছিলাম যে আর্থ্রোপোডা যেটা দিয়েছেন ওটার নোটসটা তো পেলাম না, মানে ওটার মধ্যে না না শুধুমাত্র অতিরিক্ত শ্বাস। হ্যাঁ বলে দিই, আর্থ্রোপোডাটা তোমাদের আমি আর্থ্রোপোডাটা আমি পড়াইনি যখন এনিম্যাল ক্লাসিফিকেশন, ওটা আগেকার নোটস ছিল তো, মানে অ্যাক্সেসরি যে রেসপিরেটরি অর্গান তোমাদের এনিম্যাল ক্লাসিফিকেশনের আমি তোমাদের যখন পড়াবো তখন ওটা পড়াবো, ঠিক আছে। আর্থ্রোপোডা আমি পড়াইনি, হ্যাঁ 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 ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ বলো আর কে কি বলবে বলো? তোমাদের এই মাসটা শেষ হোক, এখন কি মাস হচ্ছে, এপ্রিল, মার্চ তো, এপ্রিল মাস থেকে শুরু করব, ঠিক আছে, এখন এপ্রিল, মে মাস থেকে শুরু করবে, একটু তোমাদের সিলেবাসটা এগিয়ে যাক, ঠিক আছে। আর কার, আচ্ছা তোমরা সবাই নোটস পেয়েছো? আজকে যে আমি যে নোটসটা তোমাদের দিলাম সেটা পেয়েছো তো সবাই? হ্যালো আশিস, স্যার। হ্যাঁ ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ, সবাই নোটস দেখতে পাচ্ছ বলো? হ্যাঁ স্যার, পড়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখো তো আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হলো নন কোয়াড্রেটেড অর্গান স্ট্রাকচার। তোমরা দেখবে যে তোমাদের সিলেবাসে যে আছে, তোমরা বলছিলে যে স্যার জুলজির 1 আর 2টা যেহেতু শেষ করে দিত, তো সেই কারণের জন্য আমি প্রথমে ভার্টিব্রেটের যে বা কর্ডেটের যে অর্গান সিস্টেম সেটা আমি কমপ্লিট করে দিয়েছি, যেমন হার্ট, তার সঙ্গে সঙ্গে যেগুলো ছিল আর কি অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান, একটু আগেই তোমরা বলছিলে। সুতরাং ওই অংশটা আমার কমপ্লিট হয়ে গেছে, ভার্টিব্রেটের পোর্শন। এবার আমি ইনভার্টিব্রেটের অর্গান সিস্টেমটা আগে পড়িয়ে দিই, এক্ষেত্রে দুটো ক্লাস লাগবে, অনেকগুলো টপিকস আছে তোমরা দেখতে পাচ্ছ, সুতরাং দুটো ক্লাস লাগবে। আর ক্লাসিফিকেশনটা পড়িয়ে দেবো তারপরে, তাহলে দেখবে যে ফার্স্ট আর সেকেন্ড এই দুটো অংশ অনেকটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, মানে জুলজির একটা হিউজ অংশ তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো নন কডেড অর্গান স্ট্রাকচারে কি বললাম বুঝতে পারলে? দেখো, মানে ওইখানে যখন আমরা সময় পেতাম তখন মনে হয় এগুলো ওই দিকটা বেশি হলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুটো ক্লাস আগে জুলজির এই অংশটা পড়িয়ে দিই, এটা অনেকটা মানে অনেক কিছু আছে এই বিষয়টা, অনেকের আননোন আছে। সুতরাং তোমাদের সিলেবাসে যেটা আছে দেখো, ফ্ল্যাজেলা আছে, সিলিয়া আছে, প্যারাপোডিয়া আছে এবং টিনিডিয়াম আছে, বুকলাং আছে। আজকে আমরা এই পর্যন্ত পড়বো 1 2 3 4 আর 5। আর পরের দিন আমরা পড়বো নেফ্রিডিয়া, ফ্লেম সেলস, আর যেটা আছে সেটা হলো ম্যালপিজিয়ান টিউবিউলস এবং গ্রিন গ্ল্যান্ড। পরের দিন এই চারটে পড়ে নেবো, তাহলে ইনভার্টিব্রেট অর্গান সিস্টেম আমাদের টোটাল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে মেনলি যেটাতে ফোকাস করব সেটা হলো প্রধানত রেসপিরেটরি সিস্টেম, যেমন টিনিডিয়াম এবং বুকলাং, এটা হলো শ্বসনতন্ত্র মানে এনিম্যালসের, এবং তার সাথে সাথে গমন অঙ্গ অর্থাৎ ফ্ল্যাজেলা, সিলিয়া এবং প্যারাপোডিয়া। সুতরাং এই 5টা পোর্শন আমরা পড়ব, ঠিক আছে। তোমরা কি কেউ বলতে পারবে টিনিডিয়াম কার রেসপিরেটরি অর্গান, বলতে পারবে? অ্যাকচুয়ালি দুটো মিডিয়ামে প্রধানত এনিম্যালস থাকে, মানে পৃথিবীতে যত এনিম্যালস আছে প্রধানত দুটো জায়গায় তারা রেসপিরেশন করে, একটা হলো এয়ার আর একটা হলো ওয়াটার, ঠিক আছে, মানে বাতাসে থাকে যারা টেরিস্ট্রিয়াল যে সমস্ত এনিম্যালস তারা এয়ারে থাকে, আর জলে যারা তারা থাকে। কিন্তু ঘটনা হচ্ছে যে এয়ারে যে সমস্ত এনিম্যালস থাকে তাদের রেসপিরেশন কিন্তু অনেক ইজিলি হয়ে যায়, কেন বলো তো? এর কারণটা হলো এটাই, দেখো এয়ারে বা বাতাসে অক্সিজেনের কনসেন্ট্রেশন কিন্তু অনেক বেশি থাকে, 210 মিলিলিটার পার লিটার, অর্থাৎ 1 লিটার এয়ারে অক্সিজেন থাকবে 210 মিলিলিটার। কিন্তু জলেতে দ্রবীভূত অক্সিজেন তুলনামূলকভাবে অনেক কম, দেখো 7 মিলিলিটার পার লিটার। তো সেই কারণের জন্য যে সমস্ত এনিম্যালস অ্যাকুয়াটিক হয়, যে সমস্ত এনিম্যালস জলে থাকে, তাদেরকে এই দ্রবীভূত অক্সিজেনটাকে অ্যাকুয়ার করতে তাদেরকে অনেকটা পরিমাণে এনার্জি তাদেরকে দিতে হয়, মানে যারা অ্যাকুয়াটিক যে সমস্ত এনিম্যালস তাদেরকে অনেক বেশি এনার্জি এক্সপেন্ড করতে হয়। অর্থাৎ
তাদেরকে অনেকটাই কষ্ট করতে হয় সেই অক্সিজেনকে নিতে। ঠিক আছে, জাস্ট শুধু এইটুকু ডেটা খালি মাথায় রাখবে যে এয়ারে কিন্তু অক্সিজেনের পরিমাণ অনেক বেশি থাকে, কিন্তু জলেতে অক্সিজেনের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। এবং তাছাড়া এয়ারের ডেন্সিটি দেখো, এয়ারের ডেন্সিটি কিন্তু অনেক কম, বাতাসের ঘনত্ব অনেক কম কিন্তু জলের ঘনত্ব অনেক বেশি। আবার বাতাসের ভিসকোসিটি, ভিসকোসিটি মানে কি যে চটচটে যে অংশটা, সুতরাং যে কোনো পদার্থ যেমন ব্লাডকে আমরা যদি হাত দিই তাহলে সেটা চটচটে হয় অনেকটা, এটাই হলো ভিসকোসিটি। তাহলে এয়ারের ভিসকোসিটি কিন্তু অনেক কম, আবার জলের ভিসকোসিটি কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। তো যাই হোক, প্রধানত এইটুকু মাথায় রাখবে যে যেহেতু জল এবং এয়ারে অক্সিজেনের এই যে কনসেন্ট্রেশনের এই যে ডিফারেন্স হচ্ছে, তো সেই কারণের জন্য বিভিন্ন যে সমস্ত এনিমেলস এয়ারে থাকে তারা কিন্তু সহজেই অক্সিজেনকে নিতে পারে, কারণ এয়ারে অক্সিজেনের পরিমাণ অনেকটাই বেশি থাকে। দেখো, রেসপিরেটরি মিডিয়াম দ্য সোর্স অফ অক্সিজেন ইজ এয়ার অর ওয়াটার। তাহলে রেসপিরেটরি মিডিয়াম মানে কি, যে জায়গা থেকে কোনো এনিম্যালস প্রধানত অক্সিজেন নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, তো সেটাই প্রধানত রেসপিরেটরি মিডিয়াম। রেসপিরেটরি মিডিয়াম প্রধানত এয়ার হতে পারে অথবা ওয়াটার হতে পারে। আমরা প্রত্যেকেই জানি যে এয়ারে বা পরিবেশের আমাদের যে অ্যাটমসফিয়ার থাকে, সেই অ্যাটমসফিয়ারে অন্তত 21% অক্সিজেন থাকে। ঠিক আছে, এবার দেখো গ্যাস এক্সচেঞ্জ, আমি হাইলাইটেড অংশগুলো তোমাদেরকে বেশি ফোকাস করতে বলবো, এই জায়গাটা অত বেশি পড়ার দরকার নেই, শুধু হাইলাইটেড অংশগুলো পড়বে। ঠিক আছে, এবং বোঝার জন্য এটুকু তোমরা পড়ে নিতে পারো। গ্যাস এক্সচেঞ্জ উইথ ওয়াটার অ্যাজ দ্য রেসপিরেটরি মিডিয়াম ইজ মাচ মোর ডিম্যান্ডিং। তার মানে কি, জলেতে যে সমস্ত এনিমেলস থাকে তারা যখন রেসপিরেশন করে সেক্ষেত্রে কিন্তু তাদের রেসপিরেশনে কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি কিন্তু তাদেরকে এনার্জি দিতে হয়, সেই জন্য বলছে মাচ মোর ডিম্যান্ডিং। তার মানে কি, অক্সিজেনের ডিম্যান্ড কিন্তু সেই জায়গাতে অনেক বেশি থাকে। ডিম্যান্ড আমরা কাকে বলবো, যে যখন কোনো কিছু জিনিস ল্যাক থাকে তো সেটাই তো ডিম্যান্ড বা চাহিদা তৈরি হয়। তাহলে এক্ষেত্রে জলেতে কিন্তু অক্সিজেনের চাহিদা অনেক বেশি থাকে। ঠিক আছে, ওয়াটারস লোয়ার অক্সিজেন কন্টেন্ট, দেখো জলের অক্সিজেন কন্টেন্ট অনেক কম এবং তার ডেন্সিটি তুলনামূলকভাবে অনেক বেশি এবং তার ভিসকোসিটিও কিন্তু অনেক বেশি। ঠিক আছে, মিন দ্যাট দ্য অ্যাকোয়াটিক অ্যানিম্যাল সাচ এস দ্য ফিশেস অ্যান্ড দ্য লবস্টার্স, মানে অ্যাকোয়াটিক যে সমস্ত অ্যানিম্যালস আছে যেমন মাছ প্লাস অন্যান্য কোনো আর্থ্রোপোডা যেমন চিংড়ি, এরা কি করবে, মাস্ট এক্সপেন্ড কনসিডারেবল এনার্জি টু ক্যারি আউট গ্যাসাস এক্সচেঞ্জ। তোমাকে প্রশ্ন দিতে পারে যে কোনো ফিশ এবং লবস্টার তারা কি এনার্জি, তাদের রেসপিরেশনে কোন টাইপের এনিমালস প্রধানত এনার্জি এক্সপেন্ড বেশি করে। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে অ্যাকোয়াটিক যে সমস্ত এনিমালস আছে তাদের রেসপিরেশনে কিন্তু অনেকটাই তাদেরকে বেশি এনার্জি দিতে হয়, কারণ অক্সিজেনের পরিমাণ ওয়াটারে অনেকটা কম থাকে এবং ডেন্সিটি এবং ভিসকোসিটি কিন্তু অনেক বেশি থাকে। ওকে, তাহলে আমরা দেখলাম যে এনিম্যালস প্রধানত দুটো জায়গাতে থাকে, একটা হচ্ছে জলে এবং আরও একটা স্থলে। প্রধানত আমাদের যেহেতু সিলেবাসে আছে জলজ এনিম্যালসের রেসপিরেশন বিশেষত আমাদেরকে ফোকাস করতে হবে, তো সেই কারণের জন্য যে জায়গাতে তারা রেসপিরেশন করবে সেই সম্পর্কে একটা আইডিয়া তোমাদেরকে অবশ্যই রাখতে হবে, তাহলে একটা আইডিয়া পেয়ে গেলে। ওকে, এরপরে দেখো, এরপরে যেটা আসবে সেটা হলো রেসপিরেটরি সারফেস। প্রধানত রেসপিরেশন বা শ্বসন হওয়ার জন্য যে ঘটনাটা ঘটবে, যত সারফেস এরিয়া যত বেশি হবে তত কিন্তু গ্যাসাস এক্সচেঞ্জ ভালো হবে। আচ্ছা, এইটুকু সবাই বুঝতে পেরেছো তো? দেখো যেটুকু বললাম ক্লিয়ার, আমি ইম্পর্টেন্ট অংশগুলো শুরু করছি, হ্যাঁ আসল জায়গাতে আমি ডিটেলসে বলবো। ঠিক আছে, এবার দেখো যে কোনো রেসপিরেটরি অর্গ্যান, তো রেসপিরেটরি অর্গ্যানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের প্রধানত যে পদ্ধতিতে আদান প্রদান হয় সেটাই হলো ডিফিউশন বা ব্যাপন পদ্ধতি। ব্যাপন কাকে বলে, যখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কোনো মলিকিউলস বা গতিশীল পদার্থের অণুগুলো যায় তো তাকেই আমরা বলবো ডিফিউশন। ঠিক আছে, তাহলে এয়ারে যেহেতু অক্সিজেনের পরিমাণ বেশি, তো সেই কারণের জন্য কি হবে, এয়ার থেকে যখন আমাদের রেসপিরেটরি অর্গান বা লাংসে যদি অক্সিজেন যায় তাহলে বেশি ঘনত্ব অক্সিজেন অনেক বেশি থাকে অ্যাটমসফিয়ারে, সেটা আমাদের দেহের মধ্যে চলে গেল। তো এইভাবেই প্রথমত গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে। ঠিক আছে, এইবার দেখো গ্যাসাস এক্সচেঞ্জ ইজ ফাস্ট হোয়েন দ্য এরিয়া অফ ফর দ্য ডিফিউশন ইজ লার্জ। তাহলে গ্যাসাস এক্সচেঞ্জ খুব দ্রুত হবে যদি অনেকটা যদি স্পেস আমরা পাই, এবং তার সাথে সাথে গ্যাসাস এক্সচেঞ্জ আরও দ্রুত হবে যদি সেই রেসপিরেটরি মিডিয়াম অনেক পাতলা হয়। বিষয়টা কীরকম, ধরো দেখ তোমাকে একটা মোটা বই দিয়ে দিল, দিয়ে বললো যে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটতে, অর্থাৎ একটা বই দিয়ে দিয়েছে, ধরো দেখ এটা বইয়ের পাতা, এদিকে অক্সিজেন আছে, তাহলে এই দিকে অক্সিজেন যেতে যতটা পরিমাণে মানে যতটা ইজিলি যাবে, একটা বই যদি তোমাকে দিয়ে দেয় মোটা বই অনেকগুলো পাতা, কিন্তু একটা সিঙ্গেল যদি আমি পেজ নিই তাহলে খুব দ্রুত সেক্ষেত্রে অক্সিজেনের ডিফিউশন ঘটবে।
তো সেই জন্য বলছে যে যে কোনো অ্যানিমালসের মানে যে কোনো অ্যানিমালসের রেসপিরেটরি অর্গ্যান এইরকম হয় যদি সারফেস এরিয়া যদি অনেক বেশি হয় এবং তার সাথে সাথে তার অর্গ্যানটা যদি অনেক পাতলা হয়, ঠিক আছে, তাহলে কি হবে, ডিফিউশন কিন্তু অনেক ভালো হবে। অ্যাজ আ রেজাল্ট রেসপিরেটরি সারফেসেস টেন্ড টু বি লার্জ অ্যান্ড থিন। তাহলে দেখো এটা হলো রেসপিরেটরি অর্গ্যানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পৃথিবীতে যত অ্যানিমালস আছে তারা সবাই এইটুকু চেষ্টা করে তাদের রেসপিরেটরি সারফেসকে অনেক বাড়িয়ে দিতে এবং তার সঙ্গে সঙ্গে সারফেস মানে এরিয়াকে অনেক বাড়িয়ে দিতে এবং তার সাথে সাথে সেই স্ট্রাকচার যেন থিন হয়, পাতলা হয়, তাহলেই কিন্তু গ্যাসাস এক্সচেঞ্জ ভালো হবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই কারণের জন্য রেসপিরেটরি অর্গ্যানগুলো কেমন সেটা বোঝার জন্য কিন্তু এই লাইনটা গুরুত্বপূর্ণ। তাহলে ব্যাপন তখনই পসিবল হবে, খুব ভালো হবে, যদি সারফেস এরিয়া যদি বেশি হয় এবং সেই সারফেস এরিয়া যদি থিন হয় তবেই কিন্তু ডিফিউশন ভালো হবে। ঠিক আছে, দেখো এইটুকু সবাই বুঝতে পেরেছ, এটুকু বোঝা গেছে তো? আচ্ছা, এবার দেখো কয়েকটা অ্যানিমেলস আমরা প্রথমে এক্ষেত্রে দেখবো। তো কয়েকটা অ্যানিমেলস যেমন, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, কয়েকটা অ্যানিমেলস আমরা দেখবো, যদিও অ্যাপারেন্টলি আমাদের সিলেবাসে কিছু জিনিস মেনশন করা আছে, কিন্তু তবুও এই জায়গাটা অর্থাৎ এক্ষেত্রে এই যে রেড কালারে আমি হাইলাইট করেছি এই অংশটা একটু ভালো করে মাথায় রাখবো। দেখো ইভলিউশনারিলি বা বিবর্তনগতভাবে আমরা প্রথমেই যেটা জানি যে যারা প্রোটোজোয়া আছে তাদের টোটাল বডি সারফেস প্রধানত রেসপিরেশনে বা শ্বসনে অংশ নেয়। প্রোটোজোয়ার পরেই যেটা আসবে পরিফেরা, নিডারিয়া এবং বিভিন্ন ফ্ল্যাট ওয়ার্ম। দেখো স্পঞ্জ, নিডারিয়া এবং ফ্ল্যাট ওয়ার্ম এরা তাহলে কিভাবে শ্বসন সম্পন্ন করে? দেখো এভরি সেল ইন দ্য বডি অর্থাৎ স্পঞ্জ, নিডারি এবং ফ্ল্যাট ওয়ার্ম তাদের প্রত্যেকটা সেল ইজ ক্লোজ এনাফ টু দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট দ্যাট গ্যাসেস ক্যান ডিফিউজ কুইকলি বিটুইন এনি সেল অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ তাদের দেহে যত সেল আছে সমস্ত সেলের কিন্তু এনভায়রনমেন্টের সঙ্গে ডিরেক্ট কানেকশান থাকে। কাদের ক্ষেত্রে? স্পঞ্জ, নিডারি এবং ফ্ল্যাট ওয়ার্মের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে কিন্তু সেল কিন্তু ডিরেক্টলি কানেক্টেড থাকে। স্পেসিফিক কোনো রেসপিরেটরি অর্গানস তাদের ডেভেলপমেন্ট হয়নি, কিন্তু সমস্ত সেল প্রধানত এনভায়রনমেন্টের সঙ্গে কানেক্টেড থাকে। ইন মেনি অ্যানিমালস হাউএভার দ্য বাল্ক অফ দ্য বডি সেলস ল্যাক ইমিডিয়েট অ্যাক্সেস টু দ্য এনভায়রনমেন্ট। এমন অনেক অ্যানিমালস আছে যাদের ক্ষেত্রে কি হয়, যাদের ক্ষেত্রে এনভায়রনমেন্টের সঙ্গে ডিরেক্ট সেলের কিন্তু কানেকশন থাকে না। তাহলে এক্ষেত্রে কি হবে? দ্য রেসপিরেটরি সারফেস ইন দিস অ্যানিমালস ইজ থিন। দেখো লোয়ার যে সমস্ত অ্যানিমালস আছে তাদের প্রত্যেকের সেলের সঙ্গে পরিবেশের কানেকশন থাকে, কিন্তু এমন পৃথিবীতে ম্যাক্সিমাম যে সমস্ত অ্যানিমালস আছে সরাসরি কোষের সঙ্গে রেসপিরেটরি মিডিয়ামের কিন্তু কানেকশন থাকে না। তার মানে কি? তার মানে হলো পরিবেশের সঙ্গে তাদের সেলের মাঝে মানে পরিবেশ, এনভায়রনমেন্ট এবং সেল এই দুটোর মাঝখানে একটা স্ট্রাকচারের ডেভেলপমেন্ট ঘটেছে, সেই স্ট্রাকচারই হলো রেসপিরেটরি অর্গান। তাহলে স্পঞ্জ, নিডারিয়া, ফ্ল্যাট ওয়ার্মের ক্ষেত্রে সেলের সঙ্গে ডিরেক্টলি কানেকশন থাকে, কিন্তু রেসপিরেটরি অর্গান প্রধানত ম্যাক্সিমাম এনিম্যালসে দেখা যায়। কেন বলো তো? কারণ রেসপিরেশন তখনই হবে, রেসপিরেশনের টার্গেট কি? শ্বসনের টার্গেট হলো এটাই, অক্সিজেন সেলের মধ্যে যাওয়া এবং কার্বন ডাইঅক্সাইড সেল থেকে পরিবেশে চলে আসা, এটাই হলো রেসপিরেশনের টার্গেট। তাহলে এক্ষেত্রে স্পঞ্জ, নিডারিয়া, ফ্ল্যাট ওয়ার্ম তাদের ক্ষেত্রে সেল যেহেতু ডিরেক্টলি এনভায়রনমেন্টের সঙ্গে কানেক্টেড থাকে তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু কিছু অ্যানিম্যালস আছে, ম্যাক্সিমাম অ্যানিম্যালস, তারা রেসপিরেটরি অর্গানের মধ্য দিয়ে তারা প্রধানত পরিবেশের সঙ্গে কানেক্টেড থাকে। ঠিক আছে, যেমন দেখো আর্থওয়ার্ম এবং কিছু অ্যাম্ফিবিয়া আছে, মানে আর্থওয়ার্ম মানে কেঁচো এবং কিছু অ্যাম্ফিবিয়া আছে যাদের ক্ষেত্রে স্কিনের মধ্যে যে রক্তজালক আছে সেই রক্তজালক তাদের ক্ষেত্রে অনেক সময় রেসপিরেটরি মিডিয়াম হিসাবে কাজ করে, মানে রেসপিরেটরি অর্গান হিসাবে কাজ করে। কিন্তু মোস্ট অফ দ্য অ্যানিম্যালস, বেশিরভাগ অ্যানিম্যালসের ক্ষেত্রে দ্য জেনারেল বডি সারফেস ল্যাক দ্য সাফিসিয়েন্ট এরিয়া টু এক্সচেঞ্জ গ্যাসেস ফর দ্য হোল অর্গানিজম। মানে আমাদের দেহে যে জেনারেল বডি সারফেস মানে কি টোটাল দেহের বাইরে যা কিছু আছে এগুলো, তো এগুলো কিন্তু বডিতে যে পরিমাণ অক্সিজেন ডিম্যান্ড করে তার চাহিদা পূরণ করে না। তো সেই কারণের জন্য কি হবে, তাদের ক্ষেত্রে রেসপিরেটরি অর্গানের ডেভেলপমেন্ট ঘটেছে। ঠিক আছে, এবং রেসপিরেটরি অর্গান দ্যাট ইজ এক্সটেন্সিভলি ফোল্ডেড অর ব্রাঞ্চড। তোমরা জানো যে আমরা যখন লাংস দেখি, লাংসের মধ্যে বিভিন্ন রকমের অ্যালভিওলি থাকে, প্রত্যেকটা লাংস অন্তত 10,000 অ্যালভিওলি থাকবে। তারপরে আমরা দেখছি যে ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, টার্সিয়ারি ব্রঙ্কিওল এরকম বিভিন্ন রকমের ব্রাঞ্চিং থাকে। সেই জন্য বলা হচ্ছে যে রেসপিরেটরি অর্গান দ্যাট ইজ এক্সটেন্সিভলি ফোল্ডেড অর ব্রাঞ্চড। ফোল্ডেড কেন হবে? যদি ফোল্ডেড হয়
তাহলে সারফেস এরিয়া অনেক বেড়ে যাবে। যেমন লাংসের মধ্যে যেহেতু অসংখ্য অ্যালভিওলি আছে, ফোল্ডেড স্ট্রাকচার, তার মানে কি সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে। সারফেস এরিয়া যদি বাড়ে তাহলে সহজেই ডিফিউশন কিন্তু অনেক বেশি হবে, ঠিক আছে। এবং দেয়ার বাই এনলার্জিং দ্য অ্যাভেলেবল সারফেস এরিয়া ফর দ্য গ্যাসাস এক্সচেঞ্জ। এরকমই কিছু অর্গান হচ্ছে গিলস, ট্রাকিয়া এবং লাংস আর 3 সাচ অর্গানস, ঠিক আছে। দেখো এইটুকু সবাই বুঝতে পেরেছো। তাহলে মেনলি ইভলিউশনারি এটাই ঘটনা ঘটছে যে রেসপিরেটরি অর্গান যেগুলো, সেই রেসপিরেটরি অর্গানের এমন তার স্ট্রাকচার যে তার ফলে সারফেস এরিয়া বেশি হবে, এবং এমন তার স্ট্রাকচার যেটা থিন হবে। খুব কম সংখ্যক এনিম্যালের সরাসরি সেলের সঙ্গে পরিবেশের ডিরেক্ট কানেকশন থাকে, কিন্তু ম্যাক্সিমাম এনিম্যালসের ক্ষেত্রে রেসপিরেটরি অর্গানের ডেভেলপমেন্ট ঘটেছে। আমাদের সিলেবাসে যদিও আছে টিনিডিয়াম, ব্রুক লাংস প্লাস এরকম কিছু পার্টিকুলার কিছু রেসপিরেটরি অর্গান আছে, তবুও আমাদেরকে কিছু কিছু এনিম্যালসের রেসপিরেটরি অর্গান সম্বন্ধে আইডিয়া রাখতে হবে, ঠিক আছে। দেখো এটুকু সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ বলো বলো। এবার দেখো, আচ্ছা তুমি একটু মেসেজ করতে, আমি একটু পরে দেখে নিচ্ছি। এবার দেখো কিছু এনিম্যালস আছে যাদের রেসপিরেটরি অর্গান সম্বন্ধে আমাদেরকে একটু আইডিয়া রাখতে হবে। তো এই জায়গাতে যে এনিম্যালস আমরা দেখছি, এটাকে নেরিস আমরা বলতে পারি, একটা সামুদ্রিক একটি অ্যানিলিডস আছে। তো সেই সামুদ্রিক অ্যানিলিডসের ক্ষেত্রে আমরা দেখছি যে প্যারাপোডিয়া, তো এটা হলো এদের লোকোমোটরি অর্গান, কিন্তু প্যারাপোডিয়াম ইজ অলসো রেসপিরেটরি অর্গান ইন কেস অফ নেরিস। তোমাদের সিলেবাসে প্যারাপোডিয়াম আছে, ঠিক আছে। দেখো একটি মেরিন ওয়ার্ম, মেনি পলিকিডস of the phylum Annelida have a pair of flattened appendages called the parapodia। তার মানে এদের এই যে অ্যানিলিডস যেহেতু, তার মানে এদের বডিতে অনেক সেগমেন্ট থাকবে। প্রত্যেকটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট আছে বা একটা খণ্ড আছে, এই খণ্ডের দুদিকে দুটো প্যারাপোডিয়া থাকে। তাহলে প্রত্যেকটা খণ্ডের দুই দিকে কতগুলো প্যারাপোডিয়া থাকবে? এটা একটা প্যারাপোডিয়া, এটি একটি প্যারাপোডিয়া, ঠিক আছে। The parapodia serve as the gills and also function in crawling and swimming। তাহলে প্যারাপোডিয়া কিন্তু এদের রেসপিরেটরি অর্গান হিসেবে কাজ করে, এবং নট অনলি প্যারাপোডিয়া রেসপিরেটরি অর্গান হিসেবে কাজ করে, তার সঙ্গে সঙ্গে ক্রলিং করতে মানে মাটিতে হেঁটে বেড়াতে এবং জলে সাঁতার কাটতেও সাহায্য করে। সুতরাং প্যারাপোডিয়া কেবলমাত্র লোকোমোটরি অর্গান নয়, প্যারাপোডিয়া কিন্তু রেসপিরেটরি অর্গান, ঠিক আছে। তাহলে আমরা নেরিসের ক্ষেত্রে দেখে নিলাম তাদের যে রেসপিরেটরি অর্গান সেটা প্যারাপোডিয়া। এর সাথে সাথে দেখো আরও একটি এনিম্যালস আছে, তো সেটি হলো ক্রেফিশ। একটু দেখে নিই, একটি ক্রাস্টাসিয়া। তো এদের ক্ষেত্রে আমরা দেখছি যে গিলস, তাহলে দেখো গিলস কত ফোল্ডেড, অর্থাৎ জলজ প্রাণীতে যে তাদের যে রেসপিরেটরি অর্গান সেটা ফুলকা। ক্রেফিশ অ্যান্ড দ্য আদার ক্রাস্টাসিয়ান্স হ্যাভ লং ফেদারি গিলস কভার্ড বাই দ্য এক্সোস্কেলিটন। দেখো এদের যে রেসপিরেটরি অর্গান আছে বা গিলস বা ফুলকা, এটা প্রধানত বাইরে এদের একটি স্কেলিটন দিয়ে বা এক্সোস্কেলিটন বা বহি আবরণ দিয়ে এটা প্রধানত কভারিং থাকে। স্পেশালাইজড বডি অ্যাপেন্ডেজেস ড্রাইভ ওয়াটার ওভার দ্য গিল সারফেস। তাহলে জল কি হবে? এর ওপর দিয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে জল যখন এই গিলসের মধ্য দিয়ে যায়, তখন ডিফিউশন পদ্ধতিতে গিলসের রক্তজালকে তখন মানে অক্সিজেন তখন প্রবেশ করে। এছাড়া দেখো সি স্টার বা আমরা যে একাইনোডার্মাটা দেখি, দ্য গিলস অফ এ সি স্টার আর সিম্পল টিউবুলার প্রজেকশন অফ দ্য স্কিন। তাদের যে স্কিন আছে সেই স্কিন থেকে টিউবের মতো প্রজেকশন বেরিয়ে এসছে, মানে টিউবের মতো স্ট্রাকচার চলে এসছে। এবং এই যে হলো কোর অফ দ্য ইচ গিল এক্সটেনশন অফ দ্য সিলম। তাহলে প্রত্যেকটা এই যে গিল আছে, এগুলো এটা একটা গিল, এটা একটা গিল, এটা একটা গিল, এবং এদের ভিতরে দেখো সিলম বা বডি ক্যাভিটি আছে। তাহলে গিল যদি হয়, ভিতর দিকটা সাদা আছে, তাহলে গিলসের মধ্যে কি হয়ে গেছে? সিলম ঢুকে গেছে, ঠিক আছে। এবং তার ফলে সহজেই যখন জল যখন যায়, তখন গিলসের মধ্যে দিয়ে গ্যাসাস এক্সচেঞ্জ হয়। তাহলে গ্যাসাস এক্সচেঞ্জ যদি হয়, তাহলে সিলমের মধ্যে প্রধানত অক্সিজেন সেটা প্রবেশ করবে, ঠিক আছে। এবং এরকমভাবে তাদের রেসপিরেশন হয়। তুমি শুধুমাত্র এটুকু মাথায় রাখবে, পলিকিড যারা আছে প্যারাপোডিয়াম, তাদের ক্ষেত্রে রেসপিরেটরি অর্গান এবং গমনাঙ্গ হিসাবে কাজ করে। ক্রাস্টাসিয়া যারা আছে তাদের ক্ষেত্রে গিলস প্রধানত রেসপিরেটরি অর্গান হিসাবে কাজ করে। এবং স্টারফিশ, এদের ক্ষেত্রেও গিলস রেসপিরেটরি অর্গান হিসেবে কাজ করে। তাছাড়া এদের যে নালীপথ বা টিউব ফিট, এটাও কিন্তু রেসপিরেটরি অর্গান হিসাবে কাজ করে, ঠিক আছে। এবার দেখে নিই কি কি, ঠিক আছে, একটু বলে দিই। সেল টু সেল যখন মানে এক্সচেঞ্জ হবে, তখন সেটা অবভিয়াসলি ভালো হবে, কিন্তু প্রত্যেকটা সেল আমাদের বডি সারফেস এমনই যে সমস্ত সেলের কিন্তু তখন এই সমস্ত অ্যানিম্যালসগুলো তো লোয়ার অ্যানিম্যালস, তো সেই কারণের জন্য তুলনামূলকভাবে তাদের সেল
সেলে মানে তাদের প্রত্যেকটা সেল পরিবেশের সঙ্গে যদি কানেক্টেড হয়, সমস্ত সেলই মোটামুটিভাবে প্রবাবিলিটি থাকে অক্সিজেন পেয়ে যাওয়ার। কিন্তু যত কমপ্লেক্স, যত বডি অর্গানাইজেশন যত এনিম্যালসে হয়, তত কিন্তু সমস্ত সেলকে কিন্তু ধরে দেখ ডিপ অর্গান মানে ডিপে দেহের একদম গভীরে অক্সিজেনকে পৌঁছে দিতে হবে, সেটা একমাত্র করতে পারে ব্লাড। ঠিক আছে? তো ব্লাড যদি অক্সিজেনকে যদি দেহের গভীরে পৌঁছে দেয়, তো সরাসরি পরিবেশের সঙ্গে একদম ইন্টারনাল যে আমাদের বডির যে সেল, সেটা কিন্তু ডিরেক্টলি কানেকশানে আসা পসিবল না। এবং সেই কারণের জন্যই উন্নত যে সমস্ত এনিম্যালস আছে তাদের ক্ষেত্রে রেসপিরেটরি অর্গানের ডেভেলপমেন্ট ঘটেছে। ঠিক আছে? সিরাজুন, বুঝতে পারলে কি বললাম? ঠিক আছে? কারণ সমস্ত সেল কিন্তু সেটা পসিবল হবে না, সেল টু সেল ডিরেক্ট কন্ট্যাক্ট হলে সেটা কিন্তু পসিবল হবে না। আচ্ছা নুরুল বলো, নুরুল কি বলছো আচ্ছা, বলো। বলছি প্যারাপোডিয়া স্ট্রাকচারটা একবার দেখাবেন স্যার, প্যারাপোডিয়া স্ট্রাকচার স্লাইডটা। হ্যাঁ, প্যারাপোডিয়া স্ট্রাকচার, আমি আসবো প্যারাপোডিয়া স্ট্রাকচার। হ্যাঁ বলো বলো। প্যারাপোডিয়া স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি না, আপনার শেয়ার করেছেন? এটা 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 দেখতে পাচ্ছ? না, হুট করে বন্ধ হয়ে গেল, দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে? দেখো, এর ভিতরে সিলোম আছে। প্যারাপোডিয়ার মধ্যে আমি যখন স্ট্রাকচার দেখাবো তখন বলবো সিলোম যেখানেই থাকবে, যদি কোনো অর্গানসের ভিতরে সিলোম থাকে, জানবে সেটা গ্যাসেস এক্সচেঞ্জের জন্য মডিফিকেশন। ঠিক আছে? যেমন এক তো এক্ষেত্রে এটা দেখো, লোকোমোটিভ, হ্যাঁ একটা বললেন এটা লোকোমোটিভ স্ট্রাকচার হিসাবেও কাজ করে। হুম আর হুম অ্যানাদার মেন ফাংশন হলো যে প্যারাপোডিয়া গ্যাসেস এক্সচেঞ্জ। হ্যাঁ গ্যাসেস এক্সচেঞ্জের জন্য এটা মডিফিকেশনটা কি হচ্ছে, ইভোলিউশনের মডিফিকেশন, ওটা একটু দেখাবেন স্যার। হ্যাঁ হ্যাঁ ওটা দেখাবো, ওটা আমি যে আলোচনা করব। ঠিক আছে? প্যারাপোডিয়া স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ঠিক আছে? জানবে গ্যাসেস এক্সচেঞ্জ তখনই হবে যদি সিলম থেকে যায়। ঠিক আছে? কোনো হ্যাঁ অর্গানসের স্যার, ভিতরে থ্যাংক যদি ইউ স্যার। সিলম বা বডি ক্যাভিটি যদি থাকে, তো প্যারাপোডিয়ার মধ্যে কিন্তু সেই বডি ক্যাভিটি আমরা দেখতে পাবো। ঠিক আছে? যেমন দেখো এই যে ক্ষেত্রে স্টারফিশের ক্ষেত্রে সেই জন্য এটা দেখালাম, দেখো সিলম কন্টিনিউয়াস আছে, দেখো এই জায়গায় লেখা আছে দ্য হলো কোর অফ দ্য ইচ গিল ইজ এক্সটেনশন অফ দ্য সিলম। ঠিক আছে? তাহলে বডি ক্যাভিটি, দেহ গহ্বর, এর মধ্যেই তো ব্লাড থাকবে, তাহলে কি হবে, তাহলে সরাসরি মানে গ্যাসাস এক্সচেঞ্জ এক্ষেত্রে পসিবল হবে। সুতরাং সিলম থাকবে মানেই কিন্তু সেই জায়গায় গ্যাসেস এক্সচেঞ্জ পসিবল হবে। তাহলে দেখো ভেন্টিলেশন প্রকৃতপক্ষে আমরা কাকে বলবো? ভেন্টিলেশন মানে বহিঃশ্বসন, যেটাকে আমরা সিম্পলি জানি, অর্থাৎ অক্সিজেন ঢুকছে এবং CO2 বেরোচ্ছে, তো এটাই হলো ভেন্টিলেশন। ঠিক আছে? এবং ক্রেফিস, ফিশেস আছে, এই জায়গাটা আমরা অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি। আসল আসল জায়গাগুলো শুধু আমি বলবো এক্ষেত্রে। এবার দেখো একটা মাছ, তোমরা জানো যে মাছ কিন্তু অ্যাকোয়াটিক অ্যানিমেলস, এবং মাছের ক্ষেত্রে যে ফ্যারিংস থাকে, তো ফ্যারিংসের মধ্যে গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে, মানে ফুলকা ছিদ্র থাকে ফ্যারিংসের মধ্যে। সমস্ত ভার্টিব্রেটসের মধ্যে, ভার্টিব্রেটসের ক্যারেক্টারই হলো তার মধ্যে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস থাকবে। মাছ যেহেতু একটা ভার্টিব্রেট, সেই জন্য এর ফ্যারিংসেও কিন্তু গিল স্লিটস বা ফুলকা ছিদ্র থাকবে, এবং সেই ফুলকা ছিদ্র কিন্তু প্রমিনেন্ট হবে যেহেতু লোয়ার ভার্টিব্রেট। কিন্তু আমরা যারা হায়ার ভার্টিব্রেট, তো তাদের ক্ষেত্রে গলবিলের মধ্যে ফুলকা ছিদ্র অতটা প্রমিনেন্ট হয় না, কারণ এমব্রায়োনিক কন্ডিশনে থাকে। কিন্তু যাই হোক, একটি মাছ সে রেসপিরেশন করে আমরা প্রত্যেকেই জানি গিলসের সাহায্যে বা ফুলকার সাহায্যে। একটু দেখে নাও। হ্যাঁ স্যার, কাউন্টার কারেন্ট মেকানিজম। হ্যাঁ হ্যাঁ বলো। কাউন্টার কারেন্ট মেকানিজম। হ্যাঁ হ্যাঁ, কাউন্টার কারেন্ট কাউন্টার কারেন্ট মেকানিজম। মেকানিজম। হ্যাঁ মানে অ্যান্টি প্যারালাল এক্ষেত্রে এক্সচেঞ্জ হয়, এটাই কাউন্টার কারেন্ট। ঠিক আছে? তো যাই হোক, খুব মানে যেটুকু সিম্পলি লাগবে আমি বলে দিই। ধরা যাক এই যে মুখ দিয়ে এই যে জল যাচ্ছে, তাহলে ফুলকা, দেখো এটা একটা ফুলকা আছে, এটা একটা ফুলকা আছে, ফুলকা আছে, এক্ষেত্রে গিল আর্চ আছে। এই গিল আর্চের মধ্যে প্রথমত ব্লাড ভেসেলস থাকে, পরের ছবিতে তোমরা দেখতে পাবে। তাহলে এখান দিয়ে যখন জল যাচ্ছে, জলের মধ্যে কি বলেছিলাম, জলের মধ্যে ডিজলভ অক্সিজেন আছে। তাহলে সেই অক্সিজেন ডিফিউশন পদ্ধতিতে ব্লাডের মধ্যে চলে যায়, এবং ব্লাড থেকে CO2 আবার জলের মধ্যে চলে আসে, এবং সেই জল বেরিয়ে যায়। তার মানে কি হবে, তার মানে এদের ব্লাডের মধ্যে অক্সিজেন চলে যাবে। তো এইভাবে এরা প্রধানত রেসপিরেশন সম্পন্ন করে। দেখবে মাছ যখন জলেতে খায় মানে কি, মুখ দিয়ে সে হচ্ছে জলটা নিচ্ছে এবং কানকো দিয়ে সে বের করে দিচ্ছে, ফুলকা দিয়ে সে বের করে দিচ্ছে। ঠিক আছে? তার মানে কি, মুখ দিয়ে নিল জলটা, জলটা নিয়ে কি হচ্ছে, ফুলকা দিয়ে সে বের করে দিচ্ছে। যখন জল এইভাবে বেরিয়ে যাচ্ছে, তখন এই ফুলকার মধ্যে গ্যাসাস এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। একটু দেখে নাও। ধরা যাক এটা হলো গিলস আছে, এটা একটা গিলস আছে ফুলকা, এটা একটা গিলস আছে, এটা একটা ফুলকা আছে। ঠিক আছে? প্রত্যেকটা ফুলকা এবং ফুলকার মধ্যে যে অংশগুলো থাকে, যে চিরুনির মধ্যে যে অংশগুলো থাকে, প্রত্যেকটা চিরুনির মতো অংশকে আমরা বলবো ল্যামেলা। দেখবে একটা ফুলকা, ফুলকাতে অসংখ্য চিরুনির মতো স্ট্রাকচার থাকে, এগুলোকে বলা হয় ল্যামেলা। সুতরাং এটা একটা ল্যামেলা, এটা একটা ল্যামেলা, এটা একটা ল্যামেলা। ফুলকা ধরা যাক চিরুনির মতো অংশ, তাহলে ল্যামেলা দিয়ে কি হচ্ছে, এইভাবে জল চলে যাচ্ছে। তাহলে এই যে আঙুলের মধ্যে যে অংশটা আছে, এটা একটি ল্যামেলা, এটা একটি ল্যামেলা, এটা একটা ল্যামেলা। তাহলে এই ল্যামেলার মধ্যে দিয়ে কি হচ্ছে, জল পাস হয়ে যাচ্ছে, ইজিলি জল পাস হয়ে যাচ্ছে।
তাহলে দেখো ওয়াটার কি হচ্ছে এখান দিয়ে পাস করে যাচ্ছে। কিন্তু এই যে গিলস আছে, এই গিলসের এই যে গিল আর্চের কথা বলছি, দেখো ব্লাড ভেসেলস, দুই ধরনের ব্লাড ভেসেলস আছে, একটি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে এবং আরও একটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে। জল যখন যাচ্ছে, এইভাবে জল যখন যাচ্ছে, দেখো প্রথমে কি হবে, জল আসছে, তাহলে কি হচ্ছে যে অক্সিজেন যে পুয়োর যে ব্লাড আছে, মানে দেহ থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড যখন এইভাবে পাস করছে, তাহলে এই সামনের দিকের অংশটা কি হচ্ছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড। আবার এটা যখন জল যখন এইভাবে আসছে, আবার পিছনের দিকে গিলসের যে এই যে ব্লাড ভেসেলসগুলো আছে, সেগুলো অলরেডি ডিফিউশন পদ্ধতিতে অক্সিজেনেটেড হয়ে যাচ্ছে এবং সেই অক্সিজেনেটেড ব্লাড কি হচ্ছে, সমগ্র দেহে চলে যাচ্ছে। তো এইরকমভাবে প্রধানত এদের রেসপিরেশন সম্পন্ন হয়। এটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা মেকানিজম। সিম্পলি জাস্ট এটা ছবির সাহায্যে তোমাদেরকে এইভাবে দেখালাম। প্রধানত রেসপিরেটরি অর্গ্যান দিয়ে শুনে নাও, দু রকম ঘটনা ঘটতে পারে। এক নম্বর ঘটনা, রেসপিরেটরি অর্গ্যান দিয়ে রেসপিরেটরি মিডিয়াম পাস করতে পারে। তাহলে রেসপিরেটরি অর্গ্যান দিয়ে রেসপিরেটরি মিডিয়াম পাস করছে কার ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে। ঠিক আছে, রেসপিরেটরি মিডিয়াম মানে জল, রেসপিরেটরি অর্গ্যান মানে কি এদের গিলস বা ফুলকা। তো রেসপিরেটরি মিডিয়াম ফুলকা দিয়ে পাস করে যাচ্ছে, ঠিক আছে, এই সময় গ্যাসেস এক্সচেঞ্জ ঘটছে। অথবা রেসপিরেটরি অর্গ্যান নিজে এমনভাবে সে ফাংশন করে যে তার ফলে সে কি করবে, সে রেসপিরেটরি মিডিয়ামকে সে তার কাছে নিয়ে আসবে, এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু মাছের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, রেসপিরেটরি মিডিয়াম ফুলকা দিয়েই কিন্তু এদের পাস করে যায়। একটু লেখাটা দেখে নাও, মোস্ট প্রবলি এখানে লেখাটা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাই প্রধানত ফিশের ক্ষেত্রে বা মাছের ক্ষেত্রে এটা প্রধানত রেসপিরেশন। এ কাউন্টার কারেন্ট, এ কারেন্ট অফ দ্য ওয়াটার এন্টার্স দ্য মাউথ অফ দ্য ফিশ। তাহলে ফিশের ক্ষেত্রে কি হচ্ছে, ফিশের ক্ষেত্রে একটা কারেন্ট অফ ওয়াটার তার মুখ দিয়ে যাচ্ছে এবং পাসেস টু দ্য স্লিটস ইন দ্য ফ্যারিংস, ফ্যারিংস দিয়ে চলে যাচ্ছে, ফ্লোজ ওভার দ্য গিলস, গিলস দিয়ে ফ্লো হচ্ছে এবং তার ফলে দেন এক্সিটস ইন দ্য বডি। এরপরে তোমার যদি মনে হয় তুমি এই অংশটা পড়তে পারো, তবে আমার মনে হয় এটা অতটা লাগবে না। ইন ফিশেস এফিসিয়েন্সি অফ দ্য গ্যাসেস এক্সচেঞ্জ ইজ ম্যাক্সিমাইজড বাই দ্য কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ, তোমরা যেটা বলছিলে, দ্য এক্সচেঞ্জ অফ এ সাবস্টেন্স ইত্যাদি ইত্যাদি। এটা অতটা লাগবে না, শুধুমাত্র এটাই মাথায় রাখবে যে মাছের ক্ষেত্রে ফুলকার মধ্য দিয়ে রেসপিরেটরি মিডিয়াম কিন্তু পাস করে যায়, ঠিক আছে। দেখো এটুকু সবাই দেখবো, সেটা হলো ট্রাকিয়া। তো ট্রাকিয়া প্রধানত আমরা প্রত্যেকেই জানি যে ইনসেক্টদের যে শ্বসন অঙ্গ, তো সেটাই হলো ট্রাকিয়া। দেখো ট্রাকিয়ার ক্ষেত্রে একটা মেন টিউব থাকে, তো এটা হলো মেন টিউব এবং সেই টিউব কিন্তু ব্রাঞ্চিং হয়ে গেছে, অসংখ্য তার শাখা প্রশাখা তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এটা একটা মেন টিউব এবং সেই টিউবের বিভিন্ন রকমের ব্রাঞ্চিং হয়েছে, অসংখ্য শাখা প্রশাখা প্রধানত তৈরি হয়েছে। ইনসেক্টদের ক্ষেত্রে দ্য রেসপিরেটরি সিস্টেম অফ এন ইনসেক্ট কনসিস্ট অফ ব্রাঞ্চড ইন্টারনাল টিউব। তার মানে কি, এদের দেহেতে অসংখ্য শাখা প্রশাখাযুক্ত দেহের মধ্যে অসংখ্য টিউব তৈরি হয়ে গেছে। দ্য লার্জেস্ট টিউব, দেখো সব থেকে মোটা যে টিউব, সেটাকেই আমরা বলবো ট্রাকিয়া, কানেক্ট টু দ্য এক্সটার্নাল ওপেনিং স্পেসড অ্যালং দ্য ইনসেক্ট বডি সারফেস। তাহলে এটা এক্সটার্নাল ওপেনিং দিয়ে কি হচ্ছে, পরিবেশের সঙ্গে এরা প্রধানত কানেক্টেড থাকে। তার মানে অক্সিজেন ঢুকবে একই জায়গা দিয়ে এবং আর একটা জায়গা দিয়ে বেরিয়ে যাবে, সেই জায়গা দিয়েই বেরিয়ে যাবে। এই যে ওপেনিং, এটাকে জেনারেলি বলা হয় স্পাইরাকাল, ঠিক আছে। এয়ার স্যাক্স formed from the enlarged portion of the trachea are found near the organs that require a large supply of the oxygen. এবার দেখো এই যে ট্রাকিয়া আছে, সেই ট্রাকিয়ার অসংখ্য ব্রাঞ্চিং হয়ে গেছে, সেই ব্রাঞ্চিংগুলোকে আমরা বলবো ট্রাকিওল। তো এইখানে কিন্তু এয়ার স্যাকও কিন্তু তৈরি হয়, ঠিক আছে। দেখো এই জায়গাটা বলছে এয়ার স্যাক ফর্ম ফ্রম দ্য ইনলার্জ পোর্শন অফ দ্য ট্রাকিয়া আর ফাউন্ড অর্গানস দ্যাট রিকোয়ার দ্য লার্জ সাপ্লাই অফ দ্য অক্সিজেন। কিন্তু ঘটনা হচ্ছে যে জায়গাতে এই যে ট্রাকিয়ার যে ব্রাঞ্চিং হয়েছে, অসংখ্য ট্রাকিয়ালস হয়েছে, এই ট্রাকিয়ালসগুলো কিন্তু সেলের সঙ্গে কানেক্টেড আছে। তাহলে দেখো অক্সিজেন যদি ঢোকে, স্পাইরাকেল দিয়ে ঢুকলো, ট্রাকিয়া দিয়ে গেল, ট্রাকিয়ালস দিয়ে গিয়ে তারা কিন্তু সেলের মধ্যে চলে যায়। এটুকু সবাই বুঝতে পেরেছো? ট্রাকিয়া দেখো একটু কিন্তু পড়তে হবে ট্রাকিয়াটা, ক্লিয়ার তো? যেটুকু বললাম এটুকু বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো। এইবার দেখো একটা ইনসেক্ট প্রধানত দুই রকম কন্ডিশনে সে থাকতে পারে। একটা প্রচণ্ড অ্যাক্টিভ কন্ডিশন হতে পারে, অথবা সে ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকতে পারে। যখন ইনঅ্যাক্টিভ কন্ডিশনে আছে, তখন কি হচ্ছে, তখন তার ক্ষেত্রে অক্সিজেন তুলনামূলকভাবে কম আছে। তাহলে যখন অক্সিজেন এই স্পাইরাকাল দিয়ে যখন প্রবেশ করছে এবং ট্রাকিয়ালসের একদম শেষ প্রান্তে আমরা দেখছি একটা ফ্লুইড, সবুজ কালারের একটা ফ্লুইড আছে, তাহলে অক্সিজেন কি হবে, এই ফ্লুইডে দ্রবীভূত হয়ে যাবে। যদি দ্রবীভূত হয়ে যায়, তাহলে সেলেতে, এই যে বডি সেলেতে অক্সিজেন অনেক স্লোলি যাবে,
ঠিক আছে? সেই জন্য এই ফ্লুইডটা এই কারণের জন্য ইম্পর্টেন্ট যে কোনো ইনসেক্ট সে যখন ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে তখন তার অতটা পরিমাণে এটিপি যখন লাগে না, তখন সেই ফ্লুইডের মধ্যে অক্সিজেন ডিজলভ হয়ে যায় এবং প্রয়োজন মতো সেই ডিজলভ অক্সিজেন ব্যাপন পদ্ধতিতে সেলের মধ্যে চলে যায়। কিন্তু সে যখন প্রচণ্ড অ্যাক্টিভ যখন হবে তখন কি হবে, তখন এই ফ্লুইড তখন উইথড্রন হয়ে যাবে, অর্থাৎ এই ফ্লুইড তখন বাইরে বেরিয়ে যাবে এবং তার ফলে প্রচুর পরিমাণে অক্সিজেন সরাসরি অক্সিজেন যখন ইনঅ্যাক্টিভ কন্ডিশন আছে এই ফ্লুইডে এসে বাধা পাচ্ছিল, প্রয়োজন মতো সেটা সেলের মধ্যে যাচ্ছিল, কিন্তু যখন এই ফ্লুইড যদি কোনোভাবে বাইরে বেরিয়ে যায় তখন সরাসরি অক্সিজেন কিন্তু সেলের মধ্যে চলে যাবে। তাহলে যখন অ্যাক্টিভ, যখন সে প্রচণ্ড অ্যাক্টিভ কন্ডিশনে থাকে, তার যখন প্রচুর অক্সিজেনের প্রয়োজন হয় তখন এইরকমভাবে ডিরেক্টলি অত্যন্ত দ্রুত অনেক বেশি পরিমাণে অক্সিজেন তখন সেলের মধ্যে প্রবেশ করে। When the animals is active and using the more oxygen, most of the fluid is withdrawn into the body. ম্যাক্সিমাম ফ্লুইড তখন তার বডি থেকে বা এই জায়গা থেকে বাইরে বেরিয়ে যায়। দিস ইনক্রিজেস দ্য সারফেস এরিয়া অফ দ্য এয়ার ফিল্ড ট্রাকিউলস ইন কন্ট্যাক্ট উইথ দ্য সেল। তাহলে কোনো অ্যানিমালস বা কোনো ইনসেক্ট যখন অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে তখন কিভাবে তারা রেসপিরেশন করে একটু মাথায় রাখবে। In most of the terrestrial animal, the respiratory surfaces are enclosed within the body, exposed to the atmosphere only through the narrow tube. কেবলমাত্র বেশিরভাগ টেরিস্ট্রিয়াল অ্যানিমালসের ক্ষেত্রে রেসপিরেটরি অর্গান ন্যারো টিউব দিয়ে ওপেনিং থাকে। যেমন আমরা প্রত্যেকেই জানি যে নাসার অন্ধ দিয়ে আমাদের রেসপিরেটরি অর্গান ওপেনিং আছে। দেখো একটা টিউব, একটা দুটো ছিদ্র দিয়ে প্রধানত এরা পরিবেশের সঙ্গে কানেক্টেড আছে। তাহলে ইনসেক্টদের ক্ষেত্রে যে সিস্টেম আমরা দেখতে পাবো তাদের সমগ্র দেহতে টিউবের মতো স্ট্রাকচার থাকবে এবং যে মোটা যে স্ট্রাকচারটা থাকবে সেটাই হলো ট্রাকিয়া। এই ট্রাকিয়ার মধ্যে যে ছিদ্র থাকে সেটাই হলো স্পাইরাকেল বা শ্বাস ছিদ্র। তোমরা জানো যে মোস্ট প্রবাবলি ককরোচের ক্ষেত্রে 10 জোড়া শ্বাস ছিদ্র থাকে। তাহলে এই শ্বাস ছিদ্র প্রধানত অক্সিজেন ঢুকবে, CO2 বেরিয়ে যাবে। তাহলে অক্সিজেন যখন প্রবেশ করবে, দেখো ইট ক্যান ট্রান্সপোর্ট অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড উইদাউট দ্য পার্টিসিপেশন অফ অ্যান এনিম্যালস ওপেন সার্কুলেটরি সিস্টেম। ছোট ইনসেক্টদের ক্ষেত্রে, লার্জ ইনসেক্টদের ক্ষেত্রে এগুলো অত মাথায় না রাখলেও চলবে, ঠিক আছে? শুধুমাত্র এই যে জায়গাটা আমি লাল কালিতে হাইলাইটেড করেছি এই জায়গাটা একটু পড়ে রাখবে। তাহলে এগুলো হলো বেসিক আইডিয়া বিভিন্ন অ্যানিমালসের ক্ষেত্রে রেসপিরেটরি অর্গান। এবার আমরা মেন যে সিলেবাস আছে সেই অংশে আমরা যাব, ঠিক আছে? পাতলা যে অংশটা থাকবে, থিন মেমব্রেন হবে, সেখান দিয়ে ডিফিউশন পদ্ধতিতে হবে, অর্থাৎ সেলের সঙ্গে ডিরেক্টলি কিন্তু কানেকশন থাকবে না রেসপিরেটরি অর্গানের, একটা পাতলা মেমব্রেন দিয়ে তারা কানেক্টেড থাকে। সেই মেমব্রেন যত পাতলা হবে তত এফিসিয়েন্টলি রেসপিরেশন ঘটবে, ঠিক আছে? বুঝতে পারলে তো? হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ, কিছুটা এয়ার স্যাক থাকে, কারণ তোমাদেরকে বলে দিই এই যে এয়ার আছে কিছুটা এয়ার স্যাক এরা কিন্তু সেটাকে স্টোর করে রেখে দেয়। ধরা যাক প্রয়োজন মতো সেই এয়ার স্যাক আবার ট্রাকিওল দিয়ে সে এর মধ্যে অক্সিজেন কিছুটা সে স্টোর করে রেখে দিতে পারে ইনসেক্টটা। বিশেষত এক্ষেত্রে যে গ্র্যাসোফার আমরা দেখতে এই এয়ার স্যাকের মধ্যে সে কিছুটা এয়ার স্টোর করে রাখতে পারে। প্রয়োজন মতো সেই এয়ার স্যাক থেকে মানে যখন এই জায়গাতে অক্সিজেনের প্রচুর পরিমাণে প্রয়োজন হবে, ধরা যাক এক্ষেত্রে অক্সিজেন বেরিয়ে গেছে, তাহলে কি হবে এখান থেকে এখানে যেহেতু অক্সিজেনের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকবে তাহলে সহজে ডিফিউশন পদ্ধতিতে এই জায়গায় চলে যাবে। প্রয়োজন মতো তারা যেরকমভাবে ইনসেক্টরা তো ফ্লাইট করে, যারা উড়ে তাদের ক্ষেত্রে এয়ারকে ধরে রাখার জন্য এয়ার স্যাক বা বায়ুথলির ডেভেলপমেন্ট ঘটেছে, ঠিক আছে? যেমন পায়রার ক্ষেত্রে তোমরা জানো যে এয়ার স্যাক থাকে, ইনসেক্টদের ক্ষেত্রেও এরকম রিসেন্টলি বলা হচ্ছে যে তাদের ক্ষেত্রেও এয়ার স্যাক থাকে, ঠিক আছে? দেখো আচ্ছা এইবারে স্যার হ্যাঁ বলো বলো। বলছি এই যে রেসপিরেটরি সিওলা এগুলো ডাইরেক্ট থাকে, হ্যাঁ ব্লাডের সঙ্গে কিছুটা সেপারেট থাকে, সেইভাবে রয়েছে ওটা? একদম সেটা সেইভাবেই রয়েছে। যেমন অ্যালভিওলাই দেখবে, অ্যালভিওলাই যে আছে তার উপরে যেরকম ব্লাড ভেসেলস যেমন ছড়িয়ে থাকে, ঠিক আছে? এবং ব্লাড ভেসেলস যেমন ছড়িয়ে থাকে, তো এক্ষেত্রে এই যে ট্রাকিওলস যেটা আছে এই ট্রাকিওলসও কিন্তু এর মানে সেলের উপরে ছড়িয়ে থাকবে, ঠিক আছে? এবং সেটা পাতলা মেমব্রেনাস হবে, সেই জন্য ডিফিউশন খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? এবং ইভলিউশন যত প্রোগ্রেস করেছে তত সেটা অনেক বেশি ডেভেলপড হয়েছে, ঠিক আছে? তাহলে একটা আইডিয়া চলে এলো। তো আমি সেটাই বলছি যে একটা রেসপিরেটরি অর্গান সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই একটা আইডিয়া তৈরি হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ক্লিয়ার। এইবার দেখো এরপরে আমরা মেন জায়গাতে যাবো। আমি যদিও বলছি যে এটা মেন জায়গা, কিন্তু তবু এই অংশটাও তোমাদেরকে পড়তে হবে। কেন তোমাদেরকে বলি, কারণ মনে রাখবে যে সিলেবাসে কিন্তু আমাদের আছে এনিম্যাল ক্লাসিফিকেশন।
সুতরাং এনিম্যাল ক্লাসিফিকেশনের মধ্যেই কিন্তু এই অংশগুলো ইনক্লুডেড। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো স্পেসিফিক্যালি আমাদের দেওয়া আছে যেটা, সেটা হলো টিনিডিয়াম। তো টিনিডিয়াম মানে রেসপিরেটরি অর্গান অফ পাইলা, অর্থাৎ আমরা যে শামুক দেখি না, যে শামুক যেটাকে আমরা দেখি জলেতে যে শামুক থাকে পাইলা গ্লোবোসা, তো পাইলার যে রেসপিরেটরি অর্গান, তো সেটাই হলো টিনিডিয়াম। আমাদের সিলেবাসে স্পেসিফিক্যালি এটা মেনশন করা আছে টিনিডিয়াম। তো সেই জন্য টিনিডিয়াম সম্বন্ধে আমরা ডিটেলসে পড়বো। দেখো পাইলাকে প্রধানত বলা হয় পন্ড স্নেল বা পুকুরের শামুক, এবং এরা প্রধানত গ্যাস্ট্রোপোডা, এদের যে ক্লাস আছে ক্লাস গ্যাস্ট্রোপোডা, এবং মোলাস্কা ফাইলাম হলো মোলাস্কা। ঠিক আছে, পাইলা লাইভ মোস্ট অফ দ্য টাইম ইন দ্য ওয়াটার বাট অলসো ক্যান সার্ভাইভ ইন দ্য ল্যান্ড। আমরা জানি যে পাইলা অনেক সময় অ্যাম্ফিবিয়ান মানে নেচার তারা শো করে, তারা যেমন জলেতেও থাকে জীবনের বেশিরভাগ সময়, কিন্তু তুমি যদি কোনো পাইলা বা শামুককে তুমি যদি স্থলেতে তুমি যদি রেখে দাও, তবুও সে কিন্তু রেসপিরেশন সে করতে পারে। ঠিক আছে, তার মানে পাইলা কিন্তু অ্যাম্ফিবিয়াসে মানে অ্যাম্ফিবিয়ান ক্যারেক্টারিস্টিক সে কিন্তু শো করে। কিন্তু তুমি যদি স্থলের মধ্যে যদি রেখে দাও, সে খাবার খুব বেশি পায় না। তো সেই জন্য দেখবে যে তাদের দেহটা আমরা যখন ডিসেকশন করব, অনেক দিন যদি কোনো শামুককে যদি রেখে দিই, তাহলে তার ফ্লুইডের পরিমাণ অনেকটা কমে যাবে, কারণ সে তখন ফুডটাকে সে ঠিকঠাক অ্যাকোয়ার করতে পারে না। সে হয়তো রেসপিরেশন করতে পারে, বাট তার কিন্তু খাবার সে ঠিকঠাকভাবে পায় না, এবং সেই জন্য তার কিন্তু মানে তার এনার্জি কিন্তু অনেকটা কম থাকে। তো যাই হোক, এরা কিন্তু জলেও বাঁচতে পারে এবং স্থলেতেও বাঁচতে পারে। সো দে আর অ্যাম্ফিবিয়াস ইন নেচার অ্যান্ড এক্সিবিট দ্য ডাবল মোড অফ রেসপিরেশন। তাহলে পাইলাতে কত রকমের রেসপিরেটরি অর্গান আছে দেখো। পাইলাতে একটি সিঙ্গেল টিনিডিয়াম থাকে, এই যে সংখ্যাগুলো ভালো করে মাথায় রাখবে। তাহলে পাইলাতে টিনিডিয়ামের সংখ্যা কটা? ক্লিয়ারলি আমি লিখে দিয়েছি, একটি টিনিডিয়াম থাকে ফর অ্যাকুয়াটিক রেসপিরেশন, জলে শ্বসনের জন্য একটি টিনিডিয়াম থাকবে। পালমোনারি স্যাক, একটি পালমোনারি স্যাক থাকবে ফর এয়ারিয়াল রেসপিরেশন, বাতাসে রেসপিরেশনের জন্য একটি পালমোনারি স্যাক থাকবে। এ পালমোনারি স্যাক, এ পেয়ার অফ লেফট অ্যান্ড রাইট নিউকাল লোব, মানে এক জোড়া নিউকাল লোব থাকে, একটি লেফট আর একটি রাইট। ঠিক আছে, অ্যাক্টিং অ্যাজ রেসপিরেটরি অ্যাক্সেসরি রেসপিরেটরি স্ট্রাকচার। এটুকু সবাই বুঝতে পেরেছো? টিনিডিয়াম একটা সিঙ্গেল টিনিডিয়াম, পালমোনারি স্যাক একটি পালমোনারি স্যাক, নিউকাল লোব দুটি। ঠিক আছে, তাহলে জলে থেকে রেসপিরেশনে সাহায্য করবে টিনিডিয়াম, স্থলে থেকে সাহায্য করবে পালমোনারি স্যাক, আর লেফট আর রাইট নিউকাল লোব কিন্তু এদের অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান হিসাবে কাজ করে। ঠিক আছে, একটু আগে ছবিটা দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আগে এক্ষেত্রে দেখে নাও, এটা হলো একটি পাইলা, অর্থাৎ পাইলাকে আমরা ডিসেকশন করে আমরা দেখছি। তো এক্ষেত্রে টিনিডিয়াম তাহলে প্রধানত এদের জলে রেসপিরেশন ঘটাতে সাহায্য করে, অ্যাকুয়াটিক রেসপিরেশনে টিনিডিয়াম সাহায্য করে। তো প্রথমে কি হবে, এখানে দেখো এটা হচ্ছে হেড আছে, এটা তার টেন্টাকেল এবং আই ইত্যাদি আছে, এটা হলো তার বডি। তো এই জায়গাতে কি হবে, যে জল বা ওয়াটার ঢুকছে দেখো, তাহলে জল কোথা দিয়ে ঢুকবে? লেফট নিউকাল লোব দিয়ে ঢুকবে। তাহলে জল লেফট নিউকাল লোব দিয়ে ঢুকছে, এবং এটা হলো এদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে অস্ফ্রাডিয়াম আছে। অস্ফ্রাডিয়াম কি করে? অস্ফ্রাডিয়াম প্রধানত পাইলাতে এর মানে কেমিক্যাল টেস্টে আমাদের যেমন জীব যেমন কাজ করে, এদের ক্ষেত্রে অস্ফ্রাডিয়াম সেরকম কাজ করে। ঠিক আছে, তো যাই হোক, অস্ফ্রাডিয়াম এই রেসপিরেশনে অতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় না, কিন্তু লেফট নিউকাল লোব দিয়ে দেখো জল যাচ্ছে, জল গিয়ে দেখো এদের যে মেন্টাল যে ক্যাভিটি আছে, তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে চিরুনির মতো একটি টিনিডিয়াম আছে, মাঝখানের অংশটা বড় এবং তারপর ক্রমশ ছোট হয়ে গেছে। এগুলো কি আমি পরে আছি, এটাই হলো এদের স্ট্রাকচার। এবং যখন এরকম ভাবে জল যখন যাচ্ছে, তাহলে জলের মধ্যে দ্রবীভূত যে অক্সিজেন তখন এদের বডিতে চলে আসবে। ঠিক আছে, এবং বাকি যে জলটা সেটা রাইট নিউকাল লোব দিয়ে বেরিয়ে যাবে। তাহলে দেখো এদের যে রেসপিরেটরি অর্গান আছে, এই রেসপিরেটরি অর্গানের মধ্য দিয়ে রেসপিরেটরি মিডিয়াম পাস করে। যেরকমভাবে মাছের ক্ষেত্রে রেসপিরেটরি মিডিয়াম পাসেস থ্রু দেয়ার রেসপিরেটরি অর্গান, পাইলার ক্ষেত্রেও রেসপিরেটরি মিডিয়াম দ্যাট মিনস ওয়াটার, সেটা পাস করবে টিনিডিয়াম, অর্থাৎ এদের রেসপিরেটরি অর্গান দিয়ে পাস করবে। যখন রেসপিরেটরি অর্গান দিয়ে পাস করছে, তখনই গ্যাসাস এক্সচেঞ্জ ঘটছে। ঠিক আছে, কিভাবে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে একটু দেখে নাও। তো এদের যে টিনিডিয়া আছে, মাছের ক্ষেত্রে আমরা যেমন দেখছিলাম যে ফুলকাতে অসংখ্য ল্যামেলা থাকে, যেরকম চিরুনির প্রত্যেকটা দাঁড়াকে যেমন আমরা বলছিলাম যে ল্যামেলা,
তো এক্ষেত্রে এরকম একটি দাঁড়া আমরা দেখছি যে চিরুনির মধ্যে যে অংশ আছে, ঠিক আছে, এবং সেই জায়গাতে দেখো দুই ধরনের ব্লাড ভেসেলস সেই জায়গায় পাস করছে, ঠিক যেরকম মাছের ক্ষেত্রে যেমন ব্লাড ভেসেলস থাকে, সেই জন্য প্রথমে মাছের ছবিটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এক্ষেত্রে এরকম ব্লাড ভেসেলস আছে। দেখো প্রথম যেটা আছে সেটা হলো অ্যাফারেন্ট ব্লাড ভেসেলস। অ্যাফারেন্ট ব্লাড ভেসেলস, অ্যাফারেন্ট মানে কি? অ্যাফারেন্ট মানে যেটা ব্লাডকে নিয়ে আসছে, ঠিক আছে। তাহলে অ্যাফারেন্ট ব্লাড ভেসেলস দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড, দেখো গ্রিন কালারের ডিঅক্সিজেনেটেড ব্লাড এদের এই টিনিডিয়ামের যে লিফলেট আছে সেই লিফলেট দিয়ে পাস করছে। যখন ডিঅক্সিজেনেটেড ব্লাড যখন পাস করছে তখন এর উপর দিয়ে নিশ্চয়ই জল যাচ্ছে, অর্থাৎ এই লিফলেটের মধ্য দিয়ে কি যাচ্ছে? জল যাচ্ছে। কি বললাম বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এবার দেখো তাহলে এর মধ্যে দিয়ে যখন জল যাচ্ছে, ধরা যাক এই অংশতে জল এসে গেছে, যখনই এই অংশতে জল এলো তখন জলের সঙ্গে এই যে ব্লাড ভেসেলস যেটা আছে, অ্যাপারেন্ট ব্লাড ভেসেলস এদিক দিয়ে পাস করেছে, তাহলে অক্সিজেন কি হলো? এই জায়গাতে চলে গেল, মানে এখানে যে ব্লাড ভেসেলস আছে সেই জায়গায় অক্সিজেন চলে গেল। কিন্তু সবটুকু ব্লাড তো আর পিউরিফাইড হলো না, যেটুকু ব্লাড পিউরিফাইড হলো সেটা ট্রান্সভার্স প্লেট দিয়ে আবার এইভাবে নেমে আসছে, অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাড এইভাবে চলে আসছে। বাকি অংশটা কি হচ্ছে? ডিঅক্সিজেনেটেড ব্লাড আবার এদিকে চলে যাচ্ছে। আবার এখান দিয়ে যত জল যখন প্রসিড করছে তত সেটা অক্সিজেনেটেড হতে 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 এরকমভাবে মানে এইভাবে প্রধানত ব্লাড পাস হচ্ছে। এবং আলটিমেটলি আমরা যেটা দেখবো যে যেটুকু ফাইনাল যখন ইফারেন্ট ব্লাড ভেসেলস দিয়ে যখন এই যে অক্সিজেনেটেড ব্লাড পাস হবে সেটা কিন্তু মানে ফাইনাল যখন ইফারেন্ট ব্লাড ভেসেলস দিয়ে যখন সেটা যখন যাবে হার্টেতে তখন সেটা অক্সিজেনেটেড ব্লাডে যাবে। তার মানে যখন ব্লাড যখন ফ্লো হচ্ছে, লিফলেটের মধ্য দিয়ে ব্লাড যখন ফ্লো হচ্ছে, তখন রেসপিরেটরি মিডিয়াম যখন পাস করছে তখন ব্লাড কিন্তু ক্রমশ অক্সিজেন নিতে 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 সেটা ক্রমশ এটা কিন্তু অক্সিজেনেটেড হচ্ছে। তার মানে কি? এক্ষেত্রে ধরো দেখ ব্লাড যাচ্ছে, ধরো দেখ আমি ধরে নিচ্ছি যে এই জায়গাতে 5% অক্সিজেন আছে এই ব্লাডে, অক্সিজেন যখন যাচ্ছে সেটা 10% অক্সিজেনেটেড হয়ে গেল, আবার ধরো দেখ 50% অক্সিজেনেটেড 20% হয়ে গেল, আবার ধরো দেখ 60% 70% হয়ে গেল, আবার ধরো দেখ 90% কিংবা 100% হয়ে গেল। ফাইনাল যখন সে যখন পাস করছে তখন অক্সিজেনেটেড ব্লাড হয়েই সে কিন্তু পাস করছে ইফারেন্ট ব্লাড ভেসেলস দিয়ে। তো এইরকমভাবে রেসপিরেটরি মিডিয়াম এদের ফুলকা দিয়ে পাস হয় এবং সেটি কিন্তু ডিফিউশন পদ্ধতিতে যত সারফেস দিয়ে যত মানে ওয়াটার যত পাস হবে তত ডিফিউশন পদ্ধতিতে সেই ব্লাড ভেসেলসের মধ্যে অক্সিজেন তত ঢুকবে এবং তার ফলে আলটিমেটলি সেই অক্সিজেনেটেড ব্লাড ইফারেন্ট ব্লাড ভেসেলস দিয়ে হার্টে চলে যাবে। তারপরে হার্ট কি হবে? তখন হার্ট তখন সেটাকে পাম্প করবে। তাহলে ডিরেকশন অফ দ্য ব্লাড ফ্লো মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড প্রধানত এইভাবে পাস হবে এবং তারপরে সেটা ইফারেন্ট ব্লাড ভেসেলস দিয়ে হার্টে চলে যাবে। ঠিক আছে, দেখো এটুকু সবাই হ্যাঁ। বুঝতে পেরেছো? এবার হ্যাঁ স্যার ডেসক্রিপশনে বলছি। আসবো। হ্যাঁ বলো। বলছি স্যার স্ট্রাকচার যেখানে ব্লাড ফ্লো হচ্ছে, হ্যাঁ ব্লাড ফ্লোটা যে তাহলে এখানেও কি ওয়াটারটা কাউন্টার কারেন্ট মেকানিজমের মতনই হবে তো? হ্যাঁ, ওয়াটার সবসময় এক্ষেত্রে যখনই কোনো রেসপিরেটরি মিডিয়াম দিয়ে আপনি মানে অ্যারোটা দিয়ে যদি একটু দেখিয়ে দেন মানে ওয়াটারটা কোন দিকে ফলো হচ্ছে, মানে আপ এন্ড ডাউনে? না এটা এক্ষেত্রে দেখ, হ্যাঁ জলটা তো এইভাবে ব্লাডটা পাস যাচ্ছে হয়ে যাচ্ছে। মানে, হ্যাঁ ব্লাডটা ধরুন রাইট থেকে লেফটে যাচ্ছে বা লেফট থেকে রাইটে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়াটারটা আপ এন্ড ডাউনে যাবে তো? আরেকবার বলো। বলছি ব্লাডটা রাইট টু লেফট বা লেফট টু রাইট হ্যাঁ ব্লাড, হ্যাঁ, হ্যাঁ তাহলে ওয়াটারটা কি আপ ডাউন যাবে তো? আপ টু ডাউন বা ডাউন টু আপ? ওয়াটারটা টোটাল সারফেসকে ওরকম ভাবে কোনো ডিরেকশন নেই, ঠিক আছে, টোটাল হ্যাঁ সারফেসকে মানে, কভার করে দিচ্ছে, মানে হ্যাঁ মানে ভিজিয়ে আমি দিচ্ছে টোটালটাকে। মানে ফিশের ক্ষেত্রে যেরকম হয় স্যার, মানে ব্লাড ফ্লোটা যেদিকে যায় তার অপোজিট ডাইরেকশনে ওয়াটারটা যায় হ্যাঁ ফিশের এখানে ক্ষেত্রে। এক্ষেত্রেও কিন্তু সেরকম ভাবেই হবে। ধরা যাক যেদিক দিয়ে হচ্ছে তোমার মানে এক্ষেত্রে ধরা যাক জল যেদিকে পাস হচ্ছে তার অপোজিট ডিরেকশন, মানে জল ধরা যাক এদিক দিয়ে পাস হচ্ছে, ঠিক আছে। হুম। আর তুমি কি বলছো বলো, আমি প্রশ্নটা ঠিক হ্যাঁ বুঝতে পারছি না। আমি ওইটাই বলতে চাই যে আপনি যখন ব্লাডটা দেখাচ্ছেন যে ব্লাডটা হ্যাঁ গ্রিন কালারের ব্লাডটা হ্যাঁ যেমন লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, তাহলে হ্যাঁ ওয়াটারটা তো স্যার আপ এন্ড ডাউনে যাবে হ্যাঁ, ওয়াটারটা সারফেসের তখন মধ্যে আপ, ওয়াটার। হ্যাঁ ওয়াটারটা তখন আপ এন্ড ডাউনে তখন পাস করছে। হ্যাঁ ওইটাই আমার বলার ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানে রেড। এখানে ওয়াটার হ্যাঁ ফ্লোটা রেড। দেখানো হয়নি তো হ্যাঁ ওইটার হ্যাঁ জন্য স্যার কি দরকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে, এটা তখন আপ এন্ড ডাউনে তখন পাস করবে, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে, বাহ তুমি ভালোই প্রশ্ন করেছো। তাহলে এবার আমি একটা তোমাদেরকে আইডিয়া দিলাম, আমি ডিটেলসে যাব ওই সম্বন্ধে কিভাবে এদের রেসপিরেশন হয়, ঠিক আছে। তাহলে নোটটা আমি পড়েছি, আমি বুঝতে। দেখবো সেটা হলো টিনিডিয়ামকে কি রকম দেখতে হয়।
দেখো টিনোডিয়াম প্রধানত ব্রাঙ্কিয়াল চেম্বার ইন দ্য মেন্টাল ক্যাভিটি, অর্থাৎ কোনো যে পাইলার একদম বাইরে একটা মেমব্রেনাস পর্দা থাকে, তার নাম হলো মেন্টেল। ওই মেন্টেলটাকে সরিয়ে দিলেই তার ভিতরে একটা ছোট্ট চেম্বার থাকে, তো সেটাই হলো প্রধানত ব্রাঙ্কিয়াল চেম্বার। তাহলে এদের ক্ষেত্রে ব্রাঙ্কিয়াল মানে রেসপিরেশনের সঙ্গে যেটা রিলেটেড, তাহলে ব্রাঙ্কিয়াল চেম্বারের মধ্যেই এদের কিন্তু এই টিনিডিয়ামটা থাকে। তো টিনিডিয়াম প্রধানত লং সিরিজ অফ থিন ট্রায়াঙ্গুলার লিফলেট, মানে কি ত্রিভুজাকৃতি পাতার মতো অসংখ্য যে গঠন নিয়ে গঠিত, তো তাকেই আমরা বলবো ল্যামেলা। ঠিক আছে, অল অফ দেম আর অ্যাটাচ টু দ্য ওয়াল অফ ব্রাঙ্কিয়াল চেম্বার। দেখো যে পাতার মতো যে অংশগুলো থাকে সবগুলো কিন্তু এই ব্রাঙ্কিয়াল চেম্বারের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে। ঠিক আছে, এবং তাদের এই অ্যাটাচমেন্টকে আমরা বলবো টিনিডিয়াল অ্যাক্সিস। তাহলে ধরা যাক এই জায়গাতে যেমন তোমাদের প্রথমে যে ছবিটা দেখাচ্ছিলাম, এটি হলো ব্রাঙ্কিয়াল চেম্বার। তাহলে দেখো এটা হলো ব্রাঙ্কিয়াল চেম্বার। তো ব্রাঙ্কিয়াল চেম্বারে এই প্রত্যেকটা লিফলেট প্রধানত তারা অ্যাটাচড হয়ে আছে, মানে ট্রায়াঙ্গুলার লিফলেট তারা প্রধানত অ্যাটাচড হয়ে থাকে। তবে তারা যে স্ট্রাকচারে সেটা লেগে থাকে, তো সেই গঠনটাকে আমরা বলবো টিনিডিয়াল অ্যাক্সিস। এরকম একটা টিনিডিয়াল অ্যাক্সিস থাকবে এবং সেই টিনিডিয়াল অ্যাক্সিসে প্রধানত পাতার মতো এরকমভাবে অসংখ্য টিনিডিয়াল ল্যামেলা পড়ে থাকবে। ঠিক আছে, এবং এই ল্যামেলাগুলো অনেকটা ট্রায়াঙ্গুলার হয়। যেহেতু একদিকে আমি ল্যামেলা দেখিয়েছি, তো সেই জন্য এটি হলো মোনোপেকটিনেট। সিন্স ইট হ্যাজ এ সিঙ্গেল রো অফ ল্যামেলা, তো সেই জন্য একে আমরা বলবো মোনোপেকটিনেট। যদি দুই দিকে হয় তখন তাকে আমরা বাইপেকটিনেট বলতাম, কিন্তু পাইলার ক্ষেত্রে যে আমরা ল্যামেলা দেখতে পাবো সেটা মোনোপেকটিনেট হবে। ঠিক আছে, এবং মাঝখানের যে ল্যামেলা হবে সেটা হলো লার্জেস্ট। এটুকু সবাই বুঝতে পেরেছো? দেখো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বলছি স্যার, এই যে এটা দেখালেন কম্ব লাইক স্ট্রাকচারটা, এটা কি ব্যাংকার চেম্বারের সঙ্গে আপরাইট ফ্রিলি থাকে নাকি প্যারালালি অ্যাটাচ থাকে? হ্যাঁ বলো। আচ্ছা, এই অংশটা বলছি অ্যাটাচড, হ্যাঁ ভালো প্রশ্ন করেছো। এই অংশটা হ্যাঁ, অ্যাটাচড হয়ে থাকে আর এই অংশটা ফ্রি থাকে। ফ্রি টিনিয়ার, থাকে, আপরাইট থাকে তো স্যার? আপরাইট, হ্যাঁ হ্যাঁ আপরাইট থাকে। ঠিক আছে, হ্যাঁ, ফিঙ্গার লাইক হ্যাঁ প্রজেকশন আপরাইট মতো অ্যালভিওলার। হ্যাঁ 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 এটা আপরাইট থাকে, কিন্তু এই অংশটা কিন্তু অ্যাটাচ থাকবে মেন্টাল ক্যাভিটিতে, এই টিনিডিয়াল অ্যাক্সিসটা। ঠিক আছে, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা হ্যাঁ। এবার দেখো নিউকাল লোব তাহলে কি হচ্ছে, আমরা দেখেছিলাম দুই দিকে দুটো ফ্লেশি প্রজেকশন ওভার দ্য ফুট, অর্থাৎ এদের যে পা আছে, মানে কোনো পাইলে যখন হাঁটে দেখতেছে একটা মাংসলো অংশ দিয়ে সে তখন যায় আর কি, মুভ করে মাটি দিয়ে, তাহলে সেই মানে সেই মাংসলো ফুটের ওপরেই প্রধানত নিউকাল লোব থাকে। ফ্রম দ্য রেসপিরেটরি সাইফন ডিউরিং দ্য অ্যাকোয়াটিক রেসপিরেশন ইন পাইলে, এরা রেসপিরেটরি সাইফন হিসাবে কাজ করে। সাইফন মানে কি, যে জলকে নিয়ে আসছে, খুব ফোর্সফুলি জলকে নিয়ে আসছে, আবার ফোর্সফুলি জলকে বের করে দিচ্ছে। তাহলে নিউকাল লোব প্রধানত রেসপিরেটরি সাইফন হিসাবে কাজ করে। হাইলি কন্ট্রাক্টাইল স্ট্রাকচার অ্যান্ড সিচুয়েটেড অন আইদার সাইড অফ হেড, তাহলে এটাই হলো নিউকাল লোব। ওকে, এটুকু সবাই বুঝতে পেরেছো? এটা হলো রাফ স্ট্রাকচার। ঠিক আছে, টিনিডিয়াম। তাহলে টিনিডিয়াম প্রধানত কি হবে, অসংখ্য ল্যামেলা দিয়ে গঠিত হবে। এই ল্যামেলাগুলো যে অ্যাক্সিসে যেটা যুক্ত থাকবে, তো তার নামই হলো টিনিডিয়াল অ্যাক্সিস। টিনিডিয়াল অ্যাক্সিস প্রধানত এদের ল্যামেলাল বা ব্রাঙ্কিয়াল চেম্বারের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকবে, এবং যে লিফলেটগুলো আছে সেই লিফলেটগুলোকেই আমরা বলবো ল্যামেলা। মাঝখানের যে ল্যামেলা থাকবে সেটা তুলনামূলকভাবে অনেকটা বড় হবে। তাহলে এই ল্যামেলার মধ্যে কোন টাইপের সেল থাকে? দেখো এই ল্যামেলার মধ্যে প্রধানত 3 ধরনের সেল থাকবে। তাহলে এটি হলো ল্যামেলা। ল্যামেলা যেহেতু, সেই জন্য এক্ষেত্রে বা রেসপিরেশনের সঙ্গে যেহেতু রিলেটেড, তো সেই কারণের জন্য এক্ষেত্রে এপিথেলিয়াম সেল থাকবে। ঠিক আছে, এই যে সেলগুলো আছে এটা হলো এপিথেলিয়াম সেল। এটা কিন্তু ডাবল মেমব্রেনাস এপিথেলিয়াম। কেন ডাবল মেমব্রেনাস? যদি একটা সিঙ্গেল, আমি যদি একদিকটা শুধু আঁকতাম তাহলে সেটা কিন্তু সিঙ্গেলই হতো, কিন্তু যেহেতু দুই দিকেই এঁকেছে, নিশ্চয়ই একটা কভারিংয়ে সেটাকে আবৃত করে রাখবে। ঠিক আছে, সেই জন্য বলছে যে স্পেস বিটুইন দ্য টু এপিথেলিয়াল লেয়ার, অর্থাৎ তুমি যদি ল্যামেলাকে দেখো, এই একটা ল্যামেলাকে তুমি দেখছো, এদিকে একটা এপিথেলিয়াল লেয়ার আর এদিকে একটা এপিথেলিয়াল লেয়ার, তাহলে এটা হলো ডাবল মেমব্রেনাস স্ট্রাকচার বা ডাবল লেয়ার অফ দ্য এপিথেলিয়াম থাকবে। দেখো ইচ ল্যামেলা হ্যাজ এ ডাবল লেয়ার অফ এপিথেলিয়াম উইথ এ ন্যারো ক্যাভিটি। তাহলে প্রত্যেকটা ল্যামেলার যদি আমরা গঠন দেখি, একটা ন্যারো ক্যাভিটি থাকবে এবং এক্ষেত্রে ডাবল লেয়ার এপিথেলিয়াম থাকবে। এদিকে একটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি, এদিকে একটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি, এবং এর মধ্যে 3 ধরনের সেল থাকবে। একটা দেখো সিলিয়েটেড এপিথেলিয়াল সেল থাকবে, নন সিলিয়েটেড এপিথেলিয়াল সেল থাকবে, এবং এর মধ্যে আরো কিছু গ্ল্যান্ডুলার সেল থাকবে। ধরো দেখো এইগুলো হলো গ্ল্যান্ডুলার সেল। তাহলে সিলিয়াযুক্ত এপিথেলিয়াল সেল থাকবে, গ্ল্যান্ডুলার সেল থাকবে এবং নন সিলিয়েটেড এপিথেলিয়াল সেল থাকবে। ঠিক আছে, তাহলে 3 ধরনের প্রধানত সেল থাকবে, সিলিয়েটেড এন্ড নন সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম এবং কিছু গ্ল্যান্ডুলার সেল থাকবে।
বিলো দ্য এপিথেলিয়াম, দেখো এপিথেলিয়ামের নিচে যেটা থাকবে, প্রত্যেকটা এপিথেলিয়াম মানেই হলো সেটা বেসমেন্ট পর্দার উপরে সজ্জিত থাকে, তাহলে বিলো দ্য এপিথেলিয়াম বেসমেন্ট মেমব্রেন থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে দেখো বিলো ইটস কানেকটিভ টিস্যু মাসেল ফাইবার ইত্যাদি থাকবে, এবং সেটা প্রথমত ব্রাঙ্কিয়াল চেম্বারের সঙ্গে অ্যাটাচ থাকবে। পেলিয়াল এপিথেলিয়াম বলে একটা স্ট্রাকচার থাকে, তার সঙ্গে ব্রাঙ্কিয়াল চেম্বারের সঙ্গে এটা অ্যাটাচড হয়ে থাকে। তাহলে এদের যে সেল প্রধানত এরকমভাবেই এদের সেল হয়। তোমাকে প্রশ্ন দিতে পারে যে ল্যামেলা প্রধানত কত লেয়ার অফ এপিথেলিয়াম থাকবে, ল্যামেলাতে কত ধরনের সেল থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে ক্যাভিটি এটা, তাহলে প্রত্যেকটা ল্যামেলার গঠন আমরা দেখে নিলাম। ঠিক আছে, এটুকু সবাই বুঝতে পেরেছো? স্যার গ্ল্যান্ডুলার সেলটা কোথায় থাকে আরেকবার একটু দেখান না, ছবিটা বুঝতে তাহলে পারলাম দেখ এই ওপরের দিকের অংশটাতে গ্ল্যান্ডুলার সেল থাকে, খুব সংখ্যায় তার কম থাকে, সে কিছু সিক্রেশন করে, তার ফলে এটা অনেকটা ময়েশ্চিং, মানে ভিজে ভিজে থাকে। ঠিক আছে, গ্যান্ডুলার সেল মানে তো মিউকাস জাতীয় কিছু হ্যাঁ সিক্রেশন হ্যাঁ, করবে। মিউকাস কিছু আর সিক্রেশন করে, এবং তার আচ্ছা, ফলে আর একটা বলছিলাম, হুম, আর আগের স্ট্যাকচার আগেরটাও আমি পড়েছিলাম যে স্যার ওই যেখানে মানে রেসপিরেশন হচ্ছে সেখানে এপিথেলিয়াল সেল থাকছে। হ্যাঁ, যেখানেই রেসপিরেশন হবে সেখানেই এপিথেলিয়াল সেল থাকবে। ঠিক। হ্যাঁ, এপিথেলিয়াল সেলের মধ্যে এমন কি মানে ওর মডিফিকেশনটা এমন কি থাকে যে রেসপিরেশনের সঙ্গে মানে স্পেসিফিক ভাবে ওইটাই থাকে? হ্যাঁ, ম্যাক্সিমাম এপিথেলিয়াল সেলে তো সিলিয়া থাকে, সিলিয়েটেড এপিথেলিয়াম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তো দেখতে পাই। ঠিক আছে, এবং মানে সিলিয়াগুলো সারফেস এরিয়াটা বাড়ানোর জন্য সিলিয়া থাকে, হ্যাঁ, সারফেস সারফেস এরিয়াটা এরিয়াকে বাড়ানোর জন্য। বাড়ানোর জন্য যেমন সিলিয়া থাকবে, তার সঙ্গে সঙ্গে রেসপিরেটরি মিডিয়ামের মুভমেন্টের জন্যও সিলিয়া থাকবে। ঠিক আছে, ওকে, রেসপিরেটরি হ্যাঁ মিডিয়াম মানে স্যার। ইট মেবি ওয়াটার অথবা এয়ার যাই হোক না কেন, তার জন্যও কিন্তু সিলিয়া থাকে, এবং সেই জন্যই ম্যাক্সিমাম জায়গাতে এপিথেলিয়াল সেলটাই, এবং তাছাড়া এপিথেলিয়াল সেল অনেক বেশি পাতলা হয়। ঠিক আছে, তার ফলে মেন মডিফিকেশনটা স্যার মানে আরো ওইটাই একটা হলো তো হয় যে যে ভিতরের সেলটা। এপিথেলিয়াল সেল তো মিউকাসও সিক্রেট করে। হ্যাঁ, মিউকাস সিক্রেট করে, সেটা ঠিক আছে, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেল। তবে এপিথেলিয়াল সেলের মধ্যে যেহেতু সিলিয়া বেশি থাকে, মানে সিলিয়েটেড এপিথেলিয়াম যেহেতু মানে খুব ফেমাস হয়, এবং সিলিয়া যেহেতু রেসপিরেটরি মিডিয়ামকে মুভ করাতে হবে, তো সেই কারণের জন্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মানে রেসপিরেটরি অর্গানে এপিথেলিয়াল সেলকেই আমরা দেখতে পাই। ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দেখো টিনিডিয়াল অ্যাক্সিস ট্র্যাভার্সড বাই অ্যান অ্যাফারেন্ট ব্লাড ভেসেলস অ্যান্ড অ্যান ইফারেন্ট ব্লাড ভেসেলস অবভিয়াসলি। এই যে টিনিডিয়াল যে অ্যাক্সিস বলছি, এই যে দেখো টিনিডিয়াল যে অ্যাক্সিস, এই টিনিডিয়াল অ্যাক্সিসে অ্যাফারেন্ট ব্লাড ভেসেলসও থাকবে এবং ইফারেন্ট ব্লাড ভেসেলসও থাকবে, যেরকম ভাবে আমরা মাছের ক্ষেত্রে দেখছিলাম। তারপরে কি হবে, অ্যাফারেন্ট ব্লাড ভেসেলস কি হবে, ক্যারি দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড টু দ্য গিলস, গিলসের মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে যাবে, এবং ইফারেন্ট ব্লাড ভেসেলস কি করবে, অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য গিলস টু দ্য হার্ট। টিনিডিয়া কি করবে, হেল্প ইন অ্যাকোয়াটিক রেসপিরেশন হুইন দ্য স্নেল অ্যাট দ্য বটম অফ দ্য ওয়াটার। টিনিডিয়া কখন অ্যাকোয়াটিক রেসপিরেশন করবে, যখন স্নেল অ্যাট দ্য বটম অফ ওয়াটার, যখন একদম জলের নিচে থাকবে, অর লাইং সাসপেন্ডেড ইন দ্য মিড ওয়াটার, যখন মাঝখানে সে যখন ভাসছে জলের, অর অ্যাটাচ টু দ্য প্ল্যান্টস অ্যান্ড উইডস ইন ওয়াটার। ঠিক আছে, তার মানে সিম্পলি জলের যে কোনো স্তরেই কিন্তু সে কিন্তু টিনিডিয়ার সাহায্যে রেসপিরেশন করে। কিভাবে ঘটবে, এ কারেন্ট অফ ওয়াটার কন্টেনিং দ্য অক্সিজেন is drawn in the mental cavity by the left nuchal lobe. Obviously left nuchal lobe দিয়ে কি হলো, জল চলে গেল, ওয়াটার ফার্স্ট ফ্লো বিনিথ দ্য অস্ট্রাডিয়াম দিয়ে পাস করছে, এবং তারপরে মেন্টাল ক্যাভিটির মধ্যে চলে এলো, অর্থাৎ মেন্টাল পর্দা সরালেই যে ক্যাভিটি থাকে সেই গহ্বরের মধ্যে চলে এলো। আফটার ওয়াশিং দ্য ইন্টার লেন্থ অফ দ্য টিনিডিয়াম, তখন এটা রাইট নিউকাল লোব দিয়ে বেরিয়ে যায়। দ্য ওয়াটার ফ্লোজ ওভার দ্য গিলস বাই দ্য সিলিয়েটেড এপিথেলিয়া, দেখো যেটা তোমাদেরকে বলছিলাম, ওয়াটার এই সিলিয়েটেড এপিথেলিয়াম দিয়ে সেটা কিন্তু ফ্লো হবে, রেসপিরেটরি মিডিয়ামের মুভমেন্ট হবে এই সিলিয়েটেড এপিথেলিয়াম দিয়ে, এবং সেই সময় এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেক্স প্লেস বিটুইন ওয়াটার অ্যান্ড দ্য ব্লাড ভেসেলস অফ দ্য টিনিডিয়াম। ঠিক আছে, এখানে অস্ট্রাডিয়াম যেটা বললেন, এখানে স্ট্যাকচার অস্ট্রাডিয়াম বলতে কোনটা স্যার? আমি মানে ওটা তো তখন কনফিউশন লাগছিল, আচ্ছা, অস্ট্রাডিয়াম বলতে কোন জায়গা বলতে? অস্ট্রাডিয়াম মানে এদের যখন আমরা ডাইজেস্টিভ সিস্টেম আমরা যখন দেখব, সেই ডাইজেস্টিভ সিস্টেমে একটি স্ট্রাকচার থাকে, সেটা হলো অস্ট্রাডিয়াম। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে স্যার। জল যখন এখান দিয়ে পাস করছে, সেটা যেমন জলের স্বাদকেও যেমন নিতে পারে, মানে স্বাদকে সে প্রথমত টেস্ট সেন্সেশন হিসাবে কাজ করে। কি বললাম বুঝতে পেরেছো? এটা রেসপিরেটরি মানে ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্ট। ঠিক আছে, আরে মানে জল রেসপিরেটরি অর্গানিজম কি এটা রিলেটেড স্যার? রেসপিরেটরি স্ট্রাকচার না সঙ্গে না কি এটা রিলেটেড? না, এরা জল মানে এখান দিয়ে পাস করছে এই কারণের জন্য, মানে জলের মধ্যেও তো এদের ফুড পার্টিকেলস থাকে। ঠিক আছে, তো সেই জন্য প্রথমে লেফট নিউকাল লোব দিয়ে অস্ট্রাডিয়াম দিয়ে তারপরে এইভাবে চলে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? বুঝতে পারলাম। হ্যাঁ,
হ্যাঁ, মানে মুখ ও গহ্বর দিয়ে। আরে জলটা কেন নিচ্ছে? দুটো কাজের জন্য, একটা দুটো, ডাইজেশনের জন্য। একটা হচ্ছে স্যার ওদের ফুড পার্টিকেলের জন্য, আর একটা হচ্ছে এদিকে রেসপিরেশনের, হ্যাঁ দুটো হ্যাঁ কাজই জল, হচ্ছে। হ্যাঁ জল যখন পাস হচ্ছে যেগুলো ফুড পার্টিকেলস আছে সেগুলো ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে, সেটা অন্য মেকানিজম। কিন্তু অস্ট্রাডিয়াম দিয়ে জলটা পাস করবে, লেফট নিউকাল লোব থেকে অস্ট্রাডিয়ামে আসবে, তারপরে টিনিডিয়ামে আসবে, তারপর রাইট নিউকাল লোব। এই হচ্ছে সিকোয়েন্স জলের পাসের, ঠিক আছে। দেখো, বুঝতে পেরেছি, এটা পাথ এটা। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তাহলে টিনিডিয়াম থেকে মোটামুটি এই অংশটা স্যার তোমাদেরকে পড়তে হবে। হ্যাঁ বলো। ধরা যাক এখান দিয়ে ওয়াটার যাচ্ছে, ঠিক আছে, যখন ওয়াটার যাচ্ছে, বুঝতে পারছো তো, ধরা যাক ওয়াটার যাচ্ছে, তো এখান দিয়ে অ্যাফারেন্ট ব্লাড ভেসেলসও যেটা আছে, তাহলে জলের কি বলছিলাম যে জলের মধ্যে যে ডিসলভ অক্সিজেন আছে সেটা ডিফিউশন হতে 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 যাচ্ছে, ঠিক আছে, এবং তার ফলে কিছুটা অক্সিজেনেটেড হচ্ছে, কিছুটা অক্সিজেনেটেড হচ্ছে হতে হতে তারপর অক্সিজেনেটেড ব্লাড তখন এইভাবেই তখন সেটা পাস করে। এবং 100% আমরা যে মানে কাউন্টার কারেন্ট মেকানিজম যেরকমভাবে আমরা দেখতে পাই যে ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং লিম্বে যেরকমভাবে হয়, এক্ষেত্রে হয়তো 100% ওটা মানে ফ্রুটফুল হয় না, কিন্তু তবুও অনেক সময় জল যেদিকে পাস হচ্ছে, এদিকে যেহেতু জল জল যাচ্ছে, ধরো যাক জল এদিকে পাস হচ্ছে এবং ব্লাডের ফ্লো মানে অক্সিজেনেটেড ব্লাডের ফ্লো যেহেতু এইদিকে হচ্ছে, সেই জন্য কিছুটা কাউন্টার কারেন্ট মেকানিজম কিন্তু ফলো হয়, ঠিক আছে। এক্ষেত্রে যে সিস্টেম যেটাকে দেখানো আছে প্রধানত এটা মেনশন করছে এটাই যে এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে, কিছুটা অক্সিজেনেটেড ব্লাড সে কিন্তু এই দিকে মানে ফ্লোয়িং যেটা হচ্ছে, অক্সিজেনেটেড ব্লাডের ফ্লোয়িংটা তখন এই দিকেই হবে, মানে এই দিকেই হবে। তার মানে এক্ষেত্রে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড ছিল কিছুটা অক্সিজেনেটেড হলো, আবার এই জায়গাতে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে সেটা অক্সিজেনেটেড হচ্ছে, এক্ষেত্রে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে সেটা অক্সিজেনেটেড হচ্ছে। কি বললাম বুঝতে পারছো? হ্যালো। আচ্ছা, এটা আমি এটাই বলতে চাইছিলাম যে যেহেতু মানে ওয়াটার ফ্লোটা লেফট টু রাইট এর দিকে যাবে, হ্যাঁ সুতরাং বেশি অক্সিজেটেড ব্লাডটা লেফট হ্যাঁ টু রাইট এর দিকে, হ্যাঁ, রাইট টু লেফট এর দিকে। রাইট টু লেফটের দিকে যাচ্ছে, তো সেই জন্যই এটাকে কিছুটা কাউন্টার কারেন্ট মেকানিজম এটা হ্যাঁ, ফলো করে। এবার ক্লিয়ার হয়েছে, এটা একদম ক্লিয়ার। এটা বুঝতে পেরেছো তো? আচ্ছা হ্যাঁ, এবার যেমন আমরা যেমন অ্যান্টি প্যারালাল ডিরেকশনে যেরকম ক্লিয়ারলি আমরা বাটি মানে মানুষের ক্ষেত্রে যেমন দেখতে পাবো, এই ক্ষেত্রে হয়তো 100% ওইভাবে ফলো হয় না। যেমন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাফারেন্ট ব্লাড যেমন এইদিকে ফ্লো হচ্ছে, আবার ওয়াটারের ফ্লো এইদিকে হচ্ছে, সুতরাং সেই কারণের জন্য বলছি যে স্পেসিফিক্যালি 100% হয়তো ফলো হচ্ছে না, কিন্তু তবুও কাউন্টার আমরা যদি ধরে নিই যে অক্সিজেনেটেড ব্লাডের ক্ষেত্রে আমরা যদি ধরে নিই, তখন সেক্ষেত্রে কিন্তু কিছুটা কাউন্টার কারেন্ট মেকানিজম সেক্ষেত্রে কিন্তু ফলো হবে, ঠিক আছে। ডিরেকশন অফ দ্য ঠিক আছে। ডিঅক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। আচ্ছা পরের অংশে যাই তাহলে। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার আপনি ওই যে টিনিডিয়াম স্ট্যাটাস নোট দিয়েছেন, ওটাতে তাহলে ম্যাক্সিমাম টপিক কভার হয়ে গেছে তো। আমি আর দ্বিতীয়বার মানে বাকি যে টপিকগুলো বলছেন এক্সটার্নাল যেগুলো আছে, ওগুলো হ্যাঁ, আর কিন্তু আর লিখিনি, বুঝতে আচ্ছা পেরেছেন। আচ্ছা আপনার আচ্ছা, হ্যান্ড রাইটিং নোট যেটা আছে ওইটাই আমি কপি করেছি, হ্যাঁ কারণ হ্যাঁ ওখানে ঠিক, সমস্ত এমসিকিউ ম্যাক্সিমাম টপিক ওখানে কভার করছে, তো হ্যাঁ ওইটাই আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এবং দেখবে যে এমন ভাবে করা আছে তোমাকে আর ওই টিনিডিয়াম থেকে আর কোথাও থেকে পড়তে হবে না, আমি যেগুলো হ্যাঁ বলে আমি দিয়েছি। ওইটাই দেখলাম, প্লাস চ্যাপ্টারটা খুব সুন্দর এক্সপ্লেন করা আছে, তো ওখান থেকে এমসিকিউ গুলো ম্যাক্সিমাম কভার হয়ে যাচ্ছে। আমি হ্যাঁ হ্যাঁ কতগুলো এমসিকিউ ওখানে দেখলাম যে টিন্ডিয়ান বেসিস কতগুলো এমসিকিউ ত্রিপুরা হ্যাঁ এসএলএসটি তে এসেছিল, তো হ্যাঁ হ্যাঁ ওখানে দেখলাম যে এখান থেকে আপনার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার জন্য এখানে আমরা দ্বিতীয়বার তাদের বড় করে নিই নোটটা। হ্যাঁ ফার্দার কিছু করতে হবে না, কিন্তু কিছু কিছু জিনিস তোমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ মানে সেই কারণের জন্য এমসিকিউ এর প্র্যাকটিসের দরকার আছে, কিন্তু নোটস তোমাদের আর নতুন করে করতে হবে না, এটুকু আমি বলতে পারি, হ্যাঁ ঠিক স্যার, আছে। আর একটা কথা বলছিলাম স্যার, ওই হ্যাঁ, যে আপনি নিচে যে 34 ইয়ার্স বলছিলেন, হুম, যদি ওই বইটার একটা স্ক্রিনশট বা লিঙ্ক যদি পাঠিয়ে দিতেন তো খুব ভালো হতো। কোনটা বলো? ওই নিটের জন্য 34 ইয়ার্স কোশ্চেন আচ্ছা যেটা বলেছিলেন না, ঠিক তো আছে ওটা ঠিক যদি আছে, একটা লিঙ্ক পাঠিয়ে দিতেন তাহলে বইটা আমার চিনতে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, ওটার আমি তোমার ছবি তুলে আমি পাঠাই। আচ্ছা এবার পরের অংশে যাই। হ্যাঁ, এবার দেখো, হ্যাঁ স্যার। এরপর হ্যাঁ এবার আমরা যেটা দেখবো সেটা হলো বুক লাংস, ঠিক আছে। আমাদের সিলেবাসে কি আছে একটু দেখে নিই। আমাদের সিলেবাসে আছে টিনিডিয়া হ্যাঁ আছে, বুকলাম আছে। বুকলাং আছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমি যেটা তোমাদেরকে এক্ষেত্রে ছবিটা এই কারণের জন্যই দেখাচ্ছি, কারণ বুকলাং এর পজিশনটা একটু দেখে নাও, সেই কারণের জন্য এই জায়গাটা একটু পড়বে। ইন মোস্ট অফ দ্য স্পাইডার্স, বেশিরভাগ মাকড়সা স্পাইডার, যেটাকে বলা হয় স্পাইডার আমরা জানি, দ্য গ্যাস এক্সচেঞ্জ ইজ ক্যারিড আউট বাই দ্য বুক লাংস। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে বুক লাংসের মধ্য দিয়ে প্রধানত তাদের গ্যাসেস এক্সচেঞ্জ ঘটে। স্ট্যাকড প্লেট লাইক স্ট্রাকচার কন্টেইনড ইন দ্য ইন্টারনাল চেম্বার। তাহলে দেখো এটা একটা চেম্বার আছে, যে ব্ল্যাক কালারের চেম্বার আছে, এবং সেই জায়গাতেই প্রধানত এদের রেসপিরেটরি অর্গান বা বুক লাংস থাকে।
শুধুমাত্র পজিশন, দেখো এই রেসপিরেটরি অর্গানের সঙ্গে ডিরেক্টলি হার্টের এরকমভাবে কানেকশন থাকবে। তো যাই হোক, আমি এক্ষেত্রে তোমাদেরকে এই ছবিটা এই কারণের জন্যই দেখতে বলছি, কারণ বুক লাং কোন জায়গায় থাকে সেটা দেখার জন্যই এটা দেওয়া, ঠিক আছে। অ্যারাকনিডস হ্যাভ দ্য 6 পেয়ার্স অফ অ্যাপেন্ডেজেস ইত্যাদি ইত্যাদি, অত ডিটেলসে না পড়লেও চলবে, কিন্তু বেশিরভাগ স্পাইডারের ক্ষেত্রে বুক লাংস প্রধানত তাদের রেসপিরেটরি অর্গান হিসাবে কাজ করে। তাহলে স্পাইডার, স্করপিয়ন, দেখো বুক লাংস তাহলে রেসপিরেটরি অর্গান অফ দ্য স্করপিয়ন, কাঁকড়া বিছা যেটাকে বলা হয়, এবং তার সঙ্গে সঙ্গে স্পাইডার। বুক গিলস ইজ দ্য রেসপিরেটরি অর্গান অফ দ্য প্রন, এই জায়গাতে দেখো তাহলে বুক লাং যেটাকে আমরা বলবো বই ফুসফুস, এটা আমাদের সিলেবাসে আছে, তাহলে সেটা কাদের রেসপিরেটরি অর্গান? বেশিরভাগ অ্যারাকনিডস যারা আছে, ঠিক আছে, অ্যারাকনিডস যারা আছে, অর্থাৎ আর্থ্রোপোডার একটি ক্লাস হলো অ্যারাকনিডা। তো সেই অ্যারাকনিডাতে যে রেসপিরেটরি অর্গান সেটি কিন্তু বুক লাংস, ঠিক আছে, সেটাই কিন্তু বুক লাংস। আর বুক গিলস তাহলে কাদের রেসপিরেটরি অর্গান? গিল মানে এরা প্রধানত তোমার জলেতে থাকবে, তাহলে প্রন বা আমরা যে প্রন মানে কি যে চিংড়ি মাছ আমরা যে দেখি, তো তার যে রেসপিরেটরি অর্গান, গিল মানে তো ওটা ওয়াটারের সঙ্গে রিলেটেড হবে। ওয়াটারের সঙ্গে রিলেটেড হবে, তাহলে বুক লাংস মানে সেটা প্রধানত মানে যেটা টেরিস্ট্রিয়াল হবে তার সঙ্গে রিলেটেড হবে। এবার দেখো বুক লাংস আর দ্য প্রিমিটিভ রেসপিরেটরি অর্গান, সব থেকে অন্যতম প্রাচীন রেসপিরেটরি অর্গান অ্যান্ড দ্য রেসপিরেটরি অর্গান অফ দ্য ওল্ডেস্ট ল্যান্ড লিভিং আর্থ্রোপড। সব থেকে প্রাচীন যে ল্যান্ড লিভিং আর্থ্রোপড সেটাই হলো অ্যারাকনিডা, অর্থাৎ আমরা যে মাকড়সা, কাঁকড়া বিছা, এদেরকে আমরা যে দেখি স্পাইডার, এরা কিন্তু অত্যন্ত ওল্ডেস্ট ল্যান্ড লিভিং আর্থ্রোপড, মানে বহু প্রাচীনকাল থেকেই এরা আছে। প্রধানত এরা দেখবে এক্সট্রিম কন্ডিশনে এরা প্রধানত থাকে। যে সমস্ত এনিমালস খুব এক্সট্রিম এনভায়রনমেন্টে যারা থাকে, জানবে যে তারা অনেক বেশি প্রাচীন, অনেক বেশি ওল্ড। যেমন ডেজার্টে থাকে, মাউন্টেনে থাকে, কোনো স্যান্ডসের উইদিন দ্য স্যান্ডস ক্রেভিসেস অফ দ্য হোলস, মানে কোনো মানে কোনো কিছু গর্তের ভিতরে এরা থাকে। ক্রেভিসেস মানে কোনো গাছের কোনো ফাঁকা অংশেতে বা গর্তের মধ্যে এরা প্রধানত থাকে। তো সেই জায়গাতে কিন্তু থেকে এরা এই বুক লাংসের সাহায্যে এরা রেসপিরেশন করে, ঠিক আছে। তাহলে ওল্ডেস্ট যে সমস্ত ল্যান্ড আর্থ্রোপড আছে তাদের যে রেসপিরেটরি অর্গান সেটা কিন্তু বুক লাংস। তাহলে বুক গিলস কাদের রেসপিরেটরি অর্গান? বুক গিলস এটা হলো অ্যাকোয়াটিক হলো স্যার, প্রন, লবস্টার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অ্যাকোয়াটিক গুলো হলো। হ্যাঁ, এবার দেখো এটা হলো একটা বুক লাংস। তো বুক লাংসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে পাতার মতো যেগুলো পড়ে আছে এটাই হলো ল্যামেলা। যেমন আমরা দেখেছিলাম টিনিডিয়ামের ক্ষেত্রে অসংখ্য ল্যামেলা থাকে, তো বুক লাংসের ক্ষেত্রেও আমরা অসংখ্য ল্যামেলা দেখতে পাবো। তোমরা কি কেউ বলতে পারবে যে এই ল্যামেলা গুলো কেন সংখ্যায় এত বেশি থাকে? বলতে পারবে? স্যার এটা বাড়ানোর জন্য। একদম, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সারফেস, হ্যাঁ, সারফেস এরিয়া বাড়ানোর জন্য কিন্তু এক্ষেত্রে আমরা এই সংখ্যা অনেক দেখতে পাবো, ঠিক আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে স্ট্রাকচার আমরা একটু দেখে নিই। বুক লাংস আর দ্য প্লেসড উইদিন দ্য স্পেশাল চেম্বার কল দ্য পালমোনারি স্যাক। তাহলে বুক লাং যে থলির মধ্যে থাকে, যেটা দেখাচ্ছিলাম যে বুক লাং এর পজিশন, তাহলে যে অংশেতে এরা থাকে, যে জায়গাতে থাকবে সেটাই হলো পালমোনারি স্যাক, ঠিক আছে। পালমোনারি মানে রেসপিরেশনের সঙ্গে রিলেটেড। স্করপিয়নের ক্ষেত্রে, কাঁকড়া বিচার ক্ষেত্রে 4 জোড়া বুক লাংস থাকবে। ইচ পেয়ার ইজ প্রেজেন্ট ইন দ্য 3rd, 4th, 5th অ্যান্ড 6th মেসোসোম্যাটিক সেগমেন্ট। এদের বডিতে বিভিন্ন সেগমেন্ট থাকে, যেমন প্রো, মেসো, মেটা এরকম সেগমেন্ট থাকে, ঠিক আছে। আমরা যেমন ককরোচের ক্ষেত্রে আমরা যেমন জানি যে প্রোথোরাসিক, মেসোথোরাসিক, মেটাথোরাসিক সেগমেন্ট থাকে। তো এদের ক্ষেত্রে সেগমেন্টের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি থাকবে। তাহলে প্রত্যেক পেয়ার 4 জোড়া যে বুক লাংস থাকে তার পজিশন তাহলে কি 3, 4, 5 এবং 6 নাম্বার মেসোসোম্যাটিক সেগমেন্টে মাথায় রাখবে, ঠিক আছে। প্রত্যেকটা বুক লাংসের প্রথমত দুটি অংশ, দেখো কি দুটি অংশ, একটি অ্যাট্রিয়াল চেম্বার আর একটা ল্যামেলা। তাহলে দেখো এই যে লাল কালারের আমরা যেটা দেখছি এটা একটা চেম্বার, তো এটাকেই আমরা বলবো অ্যাট্রিয়াল চেম্বার। আর উপরের দিকে সবুজ কালারের যে অংশ দেখছি সেটা হলো ল্যামেলা। এ স্মল কম্প্রেসড এয়ার ক্যাভিটি ইন দ্য প্রক্সিমাল অর দ্য ভেন্ট্রাল পার্ট। তাহলে প্রক্সিমাল মানে ভেন্ট্রাল দিকে, দেখো ল্যামেলা যদি ডরসাল হয়, উপরের দিকে যদি হয়, তাহলে ভেন্ট্রাল দিকে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা কম্প্রেসড এয়ার ক্যাভিটি, মানে একটা থলি আছে যার মধ্যে প্রচুর পরিমাণে এয়ার আছে, তো সেটাই হলো অ্যাট্রিয়াল চেম্বার। অ্যাট্রিয়াল চেম্বার ওপেন্স টু দ্য এক্সটেরিয়র, দেখো একদম বাইরের দিকে সেটা কিন্তু ওপেন থাকে, মানে সরাসরি এনভায়রনমেন্টের সঙ্গে সেটা কানেক্টেড থাকে, আর এয়ার বাই এ স্লিট লাইক ওপেনিং, দিস ইজ কল্ড অ্যাজ দ্য স্পাইরাকল অর দ্য স্টিগমা, ঠিক আছে।
তাহলে বুক লাংসের ভেন্ট্রাল সাইডে যে স্ট্রাকচার যেটা থাকবে তাকেই আমরা বলবো অ্যাট্রিয়াল চেম্বার। এর মধ্যে প্রচুর বাতাস থাকে, এয়ার থাকে, এবং সেটা যে ছিদ্র দিয়ে পরিবেশের সঙ্গে কানেক্টেড থাকে তার নামই হলো স্পাইরাগাল অর স্টিগমা। এবং এর রুফে দেখো, এর ছাদেতে কি হবে, অ্যান্ড দ্য রুফ অফ দ্য অ্যাট্রিয়াল চেম্বার ইজ পারফোরেটেড বাই মেনি লিনিয়ার স্লিট লাইক ওপেনিং। এই যে অ্যাট্রিয়াল চেম্বার আছে, এই অ্যাট্রিয়াল চেম্বারের উপরে ধরে থাকে এই জায়গাতে ছিদ্র আছে, এখানে ছিদ্র আছে, এখানে ছিদ্র আছে, এখানে ছিদ্র আছে, অসংখ্য অসংখ্য এরকম ছিদ্র আমরা দেখতে পাবো। এবং সেই ছিদ্রগুলো প্রধানত কানেক্টেড থাকবে, এই যে ল্যামেলা আছে, দুটো ল্যামেলার মাঝখানে এই ছিদ্রগুলো থাকবে, ঠিক আছে? অর্থাৎ ইন্টার ল্যামেলার স্পেসে প্রধানত এই ছিদ্রগুলো কানেক্টেড থাকবে। তার মানে ধরে দেখ একটি ল্যামেলা আছে এবং তার সঙ্গে আরো একটি ল্যামেলা আছে, এই দুটোর মাঝখানে এই যে স্পেস দেখতে পাচ্ছ, এই স্পেসকেই আমরা বলবো ইন্টার ল্যামেলার স্পেস। তাহলে যেহেতু অ্যাট্রিয়াল চেম্বারের ছিদ্রের সঙ্গে ওটা কানেক্টেড থাকে, তাহলে ইন্টার ল্যামেলার স্পেসে কি থাকবে বলো? ইন্টার ল্যামেলার স্পেসে তাহলে কি থাকবে বলতে পারবে? বলো, বুঝতে পারছো? বলো, ভালো করে শুনে নাও। এই যে অ্যাট্রিয়াল যে চেম্বার আছে, এর রুফেতে ছিদ্র থাকে, এই প্রত্যেকটা ছিদ্র কানেক্টেড থাকে ইন্টার ল্যামেলার স্পেসে, অর্থাৎ দুটো ল্যামেলার মধ্যবর্তী স্পেসের সঙ্গে তারা কানেক্টেড থাকে। তাহলে সেই ইন্টার ল্যামেলার স্পেসে কি থাকবে এদের বলতে পারবে? হিমোলিম্ফ থাকবে স্যার। না, ইন্টার ল্যামেলার স্পেসে কি থাকবে? দেখো, ইন্টার ল্যামেলার স্পেসে প্রথমত কি থাকবে? এয়ার থাকবে। কেন এয়ার থাকবে? কেন? কারণ অ্যাট্রিয়াল চেম্বার, একটু ভালো করে দেখে নাও। আচ্ছা, এটুকু সবাই বুঝতে পেরেছো? এখানে দেখো, স্ট্রাকচারটা দেখো, তারপরে ওই অংশে আসছে, ঠিক হ্যাঁ আছে? স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ইয়ারই থাকবে, নিচে দিকটা ওপেনিং থাকবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো এই জায়গাতে অসংখ্য ল্যামেলা আছে, এইবার স্ট্রাকচার দেখে নাও। এটা হলো প্রধানত একটি বুক লাংসের স্ট্রাকচার। তো আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে যে যেটা আছে সেটা হলো অ্যাট্রিয়াম, এবং অ্যাট্রিয়ামের যে ছাদ আছে সেই জায়গাতে অসংখ্য পারফোরেশন আছে, যেটা তোমাদের দেখাচ্ছিলাম যে প্রচুর ছিদ্র আছে। তাহলে এই যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো কানেক্টেড থাকবে ইন্টার ল্যামেলার স্পেসে। এটা একটা ল্যামেলা, এই পর্যন্ত একটি ল্যামেলা, ঠিক আছে? এটা একটি ল্যামেলা, ওকে, এটি একটি ল্যামেলা, ঠিক আছে? সবুজ কালারে যেগুলো ডট ডট করে রেখেছি এগুলো হলো ল্যামেলার ইন্টারনাল অংশ। তাহলে দুটো ল্যামেলার যে মধ্যবর্তী অংশ, দিস ইজ ইন্টার ল্যামেলার স্পেস। তাহলে ইন্টার ল্যামেলার স্পেস কার সঙ্গে কানেক্টেড থাকে? ইন্টার ল্যামেলার স্পেস ইয়ারের সঙ্গে, ডাইরেক্টলি ইয়ারের সঙ্গে। অ্যাট্রিয়ামের সঙ্গে। তার মানে এয়ার এই জায়গাতে সরাসরি ঢুকবে। আর আচ্ছা, ডাইরেক্টলি ইয়ারের সঙ্গে রিলেটেড হচ্ছে। হ্যাঁ, আর ল্যামেলা যেটা আছে সেই ল্যামেলা কি হচ্ছে? ল্যামেলা কন্টেনিং দ্য ব্লাড। ব্লাড। হ্যাঁ, তাহলে এয়ার যখন যাচ্ছে এখান দিয়ে, তাহলে ডিফিউশন পদ্ধতিতে ব্লাডের মধ্যে অক্সিজেন ঢুকবে, আবার ব্লাড থেকে কি হবে? CO2 তখন ইন্টারল্যামেলার স্পেসে চলে আসবে এবং তারপরে সেটা বাইরে বেরিয়ে আসবে। অর্থাৎ এই অ্যাট্রিয়ামের মধ্যে এয়ার ঢুকবে যেমন, তেমন অ্যাট্রিয়াম দিয়ে বেরিয়েও আসবে। এটা একদম স্যার আমাদের হিউম্যান বা হাই কোয়ালিটি লাংসের সঙ্গে যে ট্রান্সমিশনটা হয় সেরকম টাইপের। হ্যাঁ, সেরকম টাইপের। তাহলে ল্যামেলা কন্টেনিং দ্য ব্লাড, এবং এক্ষেত্রে এপিথেলিয়াল সেল থাকবে, আবরণী সেল যেগুলো আছে এপিথেলিয়াল সেল, তাদের হিস্টোলজিতে আমরা যদি দেখো অত ডিটেলস আর দেখতে হবে না। শুধুমাত্র এটুকু মাথায় রাখবে যে ইন্টার ল্যামেলার স্পেসের সঙ্গে কানেক্টেড থাকবে এয়ারের, এবং এদের যে ল্যামেলা আছে সেই ল্যামেলার ক্যাভিটিতে যেটা থাকবে সেটাই হলো ব্লাড। এবার একটু লেখাটা দেখে নাও। দ্য ডর্সাল পার্ট অফ দ্য বুক লাংস ইজ মেড আপ অফ নিয়ারলি 150 ভার্টিক্যাল ফোল্ড অফ দ্য ল্যামেলা। ভার্টিক্যাল মানে এরকম ফোল্ডিং থাকবে পরপর, হরাইজন্টাল মানে এরকম, ঠিক আছে? ভার্টিক্যাল মানে এরকম। তাহলে ল্যামেলা অ্যারেঞ্জড লাইক লিভস অফ এ বুক, এবং এই ল্যামেলা প্রধানত বইয়ের পাতার মতো থাকে। অ্যান্ড দোজ আর কাইটিনিয়াস লাইনিং, অর্থাৎ কাইটিন যুক্ত এক্ষেত্রে লাইনিং থাকবে। দে আর প্যারালালি অ্যারেঞ্জড, প্রত্যেকটা ল্যামেলা প্যারালালি অ্যারেঞ্জ থাকে। প্রত্যেকটা ল্যামেলা প্রধানত একটা হলো স্ট্রাকচার, ফাঁকা জায়গা হয়। এ থিন এয়ার স্পেস ইজ বাউন্ডেড ইন বিটুইন দ্য টু অ্যাডজাসেন্ট ল্যামেলা, দুটো ল্যামেলার মাঝখানে একটা এয়ার স্পেস থাকে। ইন্টারনাল স্পেস অফ দ্য ল্যামেলা আর কন্টিনিউয়াস উইথ দ্য বডি ক্যাভিটি। দেখো, এর যে ইন্টারনাল যে স্পেস আছে সেটা বডি ক্যাভিটি মানে ব্লাডের সঙ্গে কানেক্টেড থাকবে, অ্যান্ড দাস ফিল্ড উইথ দ্য ব্লাড, ঠিক আছে? তাহলে এটাই প্রধানত আমরা দেখে নিলাম যে বুক লাংসের গঠন। তাহলে বুক লাংসের ল্যামেলার কি ফাংশন, অ্যাট্রিয়ামের কি ফাংশন, কোন জায়গাতে এয়ার থাকে, কোন জায়গাতে বডি ফ্লুইড থাকে, সেই অংশগুলো একটু পড়বে, ঠিক আছে? এবার মেকানিজম অফ ফাংশন একটু দেখে নাও। Contraction and the relaxation of the special set of muscles, dorsoventral and the atrial muscles help in air rush in and rush out of the book lungs. তাহলে বুক লাংসের মধ্যে এই যে এয়ার ঢুকছে এবং বের হচ্ছে, এটা নির্ভর করে
দুটো মাসেলসের সংকোচন প্রসারণের উপর, একটি ডর্সোভেন্ট্রাল এবং একটি অ্যাট্রিয়াল মাসেলস। ঠিক আছে, ভালো করে দেখে নাও। কন্ট্রাকশন অফ দিস মাসেলস, অর্থাৎ এই দুটি মাসেলস যদি সংকুচিত হয় তাহলে কি হবে? কন্ট্রাকশন অফ দিস মাসেলস, বুক লাংস তখন কম্প্রেসড হয়ে যাবে, মানে বুক লাংসের মধ্যে একটা চাপ পড়বে। তাহলে এয়ার অফ দ্য ইন্টারল্যামেলার স্পেসেস ইজ ফোর্সড আউট ইনটু দ্য অ্যাট্রিয়াল তখন চেম্বার। বেরিয়ে যাবে, হ্যাঁ, তখন এয়ারটা বেরিয়ে যাবে। ইন্টারল্যামেলার স্পেস থেকে এয়ারটা বেরিয়ে আসবে, তখন স্টিগমাটা দিয়ে একদম বাইরে বেরিয়ে চলে আসবে। আবার মাসেল যখন রিল্যাক্স হয়ে যাবে, রিল্যাক্স যদি হয় তাহলে কি হবে? তাহলে অফ দিস মাসেলস, তখন বুক লাংস তখন নর্মাল শেপ হয়ে যাবে, তখন ফ্রেশ এয়ার এন্টার্স টু দ্য স্টিগমা, তারপরে অ্যাট্রিয়াল চেম্বার, তারপরে ইন্টারল্যামেলার স্পেস। এক্সচেঞ্জ অফ দ্য গ্যাসেস টেক্স প্লেস বিটুইন দ্য এয়ার অফ ইন্টারল্যামেলার স্পেস অ্যান্ড দ্য ভেনাস ব্লাড থ্রু দ্য মেমব্রেনাস ওয়াল অফ দ্য, এবং তার ফলে এই জায়গাতে ডিফিউশন পদ্ধতিতে ক্রমশ গ্যাসেস এক্সচেঞ্জ ঘটবে, এবং এরকমভাবে প্রধানত এরা এদের রেসপিরেশন সম্পন্ন করে। তাহলে এই টাইপের যে রেসপিরেটরি অর্গ্যান অত্যন্ত প্রিমিটিভ ল্যান্ড, মানে আমরা আর্থ্রোপোডের ক্ষেত্রে দেখতে পাবো। যে সমস্ত আর্থ্রোপোডা কিছু এক্সট্রিম এনভায়রনমেন্টে যাদেরকে আমরা দেখতে পাই, যেমন কাঁকড়া বিছা, মাকড়সা, তো এদের ক্ষেত্রে প্রধানত এই ধরনের রেসপিরেটরি অর্গ্যান দেখতে পাবো। আবার ইনসেক্টদের ক্ষেত্রে আমরা দেখলাম যে ট্রাকিয়া, আবার এক্ষেত্রে আমরা দেখলাম যে বুক লাংস, আবার যখন আমরা প্রন দেখবো তখন তার ক্ষেত্রে বুক গিলস আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এইটুকু সবাই বুঝতে পেরেছো? দেখো, বুক লাংস ক্লিয়ার তো? বুক লাংস সব শুনতে বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে রেসপিরেটরি অর্গ্যানে প্রধানত আমাদের এই দুটো অংশই পড়তে হবে। এবার আমরা যেটা পড়বো সেটা হলো লোকোমোটরি অর্গ্যান। ঠিক আছে, দেখো এবার একটু কনফিডেন্স পাচ্ছ তো মোটামুটি? হ্যাঁ স্যার, হ্যাঁ পড়ে নি হ্যাঁ, কনসেপ্ট লেখার জন্য। হ্যান্ড রাইটের নোটটাই একটু মানে যেগুলো হাতে লেখা আছে এগুলোই স্পেসিফিক্যালি পড়বে, আর বইতে যেগুলো হ্যান্ড রাইটিং নোটটা খুব সুন্দর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় স্যার, বইগুলো পড়লে একটু আমার অসুবিধা হয় অতটা আচ্ছা বুঝতে হয় ঠিক না, ওই আছে, জন্য আগে ফার্স্টে আমি হ্যান্ড রাইটিংটা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ঠিক আছে, তোমাদের মতো করে যেরকম ভাবে পড়বে। তবে আর তোমাদের ফার্দার কোনো নোটস তৈরি করতে হবে না, এটুকু আমি বলতে পারি। এরপরে তোমাদের যেটা কাজ সেটা হলো শুধু এমসিকিউ প্র্যাকটিস করা। দেখবে যে ম্যাক্সিমাম এমসিকিউ পেরে যাবে, হয়তো 95% পারবে, যে 5% যেটুকু পারবে না সেটুকু একটু পড়ে নিও। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার দেখো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো সিলিয়া এবং ফ্ল্যাজেলা। আচ্ছা, প্রথমে আগে সিলিয়া এবং ফ্ল্যাজেলাতে এই জায়গাটা একটু আমি দেখিয়ে দিই। হ্যাঁ, সিলিয়া আর ফ্ল্যাজেলা বইয়েরটা আমি পরে আসছি, আগে তোমাদেরকে হ্যান্ড রাইটেন অংশটা প্রথমে দেখিয়ে দিই, দেখে নাও। বোথ সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা আর আউটগ্রোথ অফ দ্য সেল মেমব্রেন। তাহলে দেখো, এটা হলো একটা সেল আছে, তাহলে সেলের যে মেমব্রেন সেটাই হলো প্লাজমা মেমব্রেন। তাহলে প্লাজমা মেমব্রেন এইভাবে বাইরে বেরিয়ে গেছে, আউটগ্রোথ হয়েছে, এবং সেই কারণের জন্য বলা হচ্ছে সিলিয়া এবং ফ্ল্যাজেলা আর আউটগ্রোথ অফ দ্য সেল মেমব্রেন হুইচ প্রাইমারিলি অ্যাক্টস অ্যাজ দ্য লোকোমোটরি অর্গানেলি ইন দ্য প্রোটোজোয়া। তাহলে প্রোটোজোয়ার ক্ষেত্রে লোকোমোটরি অর্গানেলি যেটা, তো সেটাই হলো সিলিয়া এবং ফ্ল্যাজেলা। সিলিয়া এবং ফ্ল্যাজেলার মেন ডিফারেন্স তাহলে কি? ডিফারেন্স কিছুই নয়, মেন ডিফারেন্স হলো তাদের লেন্থ এবং নাম্বার। অর্থাৎ কোনোটা দৈর্ঘ্যে প্রচুর বড়, তোমরা জানো যে ফ্ল্যাজেলা দৈর্ঘ্যে প্রচুর বড় কিন্তু ফ্ল্যাজেলার সংখ্যা কম, এবং সিলিয়া দৈর্ঘ্যে ছোট কিন্তু সিলিয়ার সংখ্যা অনেক বেশি। তাহলে সিলিয়া হচ্ছে নিউমেরাস, সংখ্যায় প্রচুর, ফিউ হান্ড্রেড টু ফিউ থাউজেন্ড, এবং অনেক কিন্তু তুলনামূলকভাবে ছোট। এটা অত মাথায় রাখতে হবে না, এই মেজারমেন্ট আমি বোঝানোর জন্য লিখে দিয়েছি। তাহলে তুমি শুধু এটাকে মাথায় রাখবে যে সিলিয়ার সংখ্যা অনেক বেশি কিন্তু দৈর্ঘ্য অনেক কম, কিন্তু ফ্ল্যাজেলার সংখ্যায় কম, 1 থেকে 8টি হতে পারে কিন্তু অনেক কিন্তু সে লম্বা হয়। দেখো, সিলি এবং ফ্ল্যাজেলা এক্ষেত্রে আমি পরে তোমাদের ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলার স্ট্রাকচার আমি পড়বো, তো পড়াবো। ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলার সঙ্গে কিন্তু ইউক্যারিওটিক ফ্ল্যাজেলার স্ট্রাকচারের কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলাতে বিভিন্ন ডিস্ক লাইক স্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ক্রিটিক্যাল বিষয় থাকে, কিন্তু এক্ষেত্রে সিলিয়া এবং ফ্ল্যাজেলা দুটো ক্ষেত্রেই দেখো অনেক সময় আমাদের কনফিউশন হয় যে সিলিয়াতে কি আছে আর ফ্ল্যাজেলাতে কি আছে। সেই কারণের জন্য আমি প্রত্যেকটা পয়েন্টে আমি মেনশন করে দিয়েছি। দেখো, বোথ হ্যাভ দ্য সেম আল্ট্রা স্ট্রাকচার, সিলিয়ারও গঠন যেমন ফ্ল্যাজেলারও গঠন তেমন। ঠিক আছে, দে অ্যারাইজ ফ্রম দ্য বেসাল গ্র্যানিউল অর দ্য কাইনেটোজোম। তাহলে কি বলেছিলাম, সিলি এবং ফ্ল্যাজেলার কিছুই নয়, আউটগ্রোথ অফ দ্য প্লাজমা মেমব্রেন। কিন্তু ঘটনা হচ্ছে সিলিয়া এবং ফ্ল্যাজেলার ইন্টারনাল স্ট্রাকচার, এরা প্রধানত মাইক্রোটিবিউল দিয়ে তৈরি। তাহলে সিলি এবং ফ্ল্যাজেলা অ্যারাইজ ফ্রম দ্য বেসাল গ্র্যানিউল, অর্থাৎ এদের একদম নিচের দিকে একটা বেসাল গ্র্যানিউল থাকবে, অর দ্য কাইনেটোজোম হুইচ ইজ এমবেডেড ইন দ্য সাইটোপ্লাজম। দেখো, সাইটোপ্লাজম আছে এবং এই সাইটোপ্লাজমের মধ্যে প্রধানত অবস্থান করছে যে স্ট্রাকচার সেটাই হলো কাইনেটোজোম,
বা বেসাল গ্র্যানিউল। বেসাল গ্র্যানিউল থেকে অ্যাক্সিয়াল ফিলামেন্ট উঠে এসেছে, অর্থাৎ এই অ্যাক্সিয়াল ফিলামেন্ট প্রধানত মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিলিয়াতে প্রধানত দুটো পার্ট, দেখে নাও ভালো করে, দুটো পার্ট আছে। একটি হলো প্রোটোপ্লাজমিক শীথ, অবভিয়াসলি প্লাজমা মেমব্রেন এইভাবে চলে গেছে, এবং তার ফলে প্লাজমা মেমব্রেন যেমন এই স্ট্রাকচারকে কভার করে আছে, তার মানে সিলিয়াল এবং ফ্ল্যাজেলার মেন যে স্কেলিটন আছে তার বাইরের দিকে কিন্তু একটা প্রোটোপ্লাজমিক শীথ থাকে। ঠিক আছে, আউটার থিক প্রোটেক্টিভ কভারিং কন্টিনিউয়াস উইথ দ্য প্লাজমা মেমব্রেন, ইট ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য প্লাজমা মেমব্রেন। এইটুকু বুঝতে পেরেছো? সুতরাং সিলিয়া যদি আমরা দেখি, তার বাইরে কাকে দেখতে পাবো আমরা? প্রোটোপ্লাজমিক আবরণকে, প্লাজমা মেমব্রেনকে। এটুকু বোঝা গেছে? দেখো, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো এরপরে যে মেন যে পার্টটা আছে সেটা হলো অ্যাক্সিয়াল ফিলামেন্ট অর এক্সোনিম। এক্সোনিম অর দ্য অ্যাক্সিয়াল ফিলামেন্ট একটু দেখে নাও। সেন্ট্রাল ইলাস্টিক অর দ্য কন্ট্রাক্টাইল পার্ট, অর্থাৎ এই যে স্যার হ্যাঁ বলো। বলছি কাইনেটোজোম যেটা আছে দেখা যাচ্ছে সেন্ট্রোজোমের তো ওই যে লিকুইডটা সেটাকে দেখা যায়, আর এই ক্ষেত্রে বলতে কি বোঝাচ্ছে কাইনেটোজোম মানে, কাইনেটোজোম? হ্যাঁ কাইনেটোজোম মানেই হচ্ছে এক্ষেত্রে বেসাল গ্র্যানিউল। ঠিক আছে, এর সঙ্গে সেন্ট্রিওলের মানে এদের মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট এবং অ্যাক্সিয়াল ফিলামেন্টের মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট। আমি আসছি, দেখো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এক্ষুনি আসছে, হ্যাঁ একটু দেখো। তাহলে এক্সোনিম কি হচ্ছে? একদম কেন্দ্রের যে এই যে অংশটা আছে সেটা হলো এক্সোনিম, সেন্ট্রাল ইলাস্টিক অর দ্য কন্ট্রাক্টাইল পার্ট কানেক্টেড ডিরেক্টলি উইথ দ্য বেসাল গ্র্যানিউল অর দ্য কাইনেটোজোম। তাহলে দেখো এই যে বেসাল গ্র্যানিউলের সঙ্গে যেটা সরাসরি কানেক্টেড আছে সেটাই হলো অ্যাক্সিয়াল ফিলামেন্ট। ওকে, তাহলে সিলি এবং ফ্ল্যাজেলা দুটোরই মেন গঠন কিন্তু বাইরের দিকে প্রোটোপ্লাজমিক শীথ, এবং কেন্দ্রে লাল কালারের এই যে এঁকে দিয়েছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট, এবং সেই অ্যাক্সিয়াল ফিলামেন্ট কোথা থেকে উৎপন্ন হচ্ছে? বেসাল গ্র্যানিউল থেকে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল ইলাস্টিক কন্ট্রাক্টিয়াল পার্ট কানেক্টেড ডিরেক্টলি টু দ্য বেসাল গ্র্যানিউল অর দ্য কাইনেটোজোম। এটা সাইটোপ্লাজমের মধ্যে এমবিডেড থাকে। ঠিক আছে, প্লাজমা মেমব্রেনের পরেই তো সাইটোপ্লাজম শুরু হয়। তো সাইটোপ্লাজমের যে স্পেশাল স্ট্রাকচার থাকে সেটাই হলো বেসাল গ্র্যানিউল। এই যে অ্যাক্সিয়াল ফিলামেন্ট আছে বা এক্সোনিম আছে, এর মধ্যে 9+2 অ্যারেঞ্জমেন্ট দেখা যায়। মানে পেরিফেরির দিকে, বাইরের দিকে এদের যদি আমরা সেকশন করি তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে দুই ধরনের মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবো। এক্সোনিম কনসিস্ট অফ অ্যান 11 লঙ্গিটিউডিনালি অ্যারেঞ্জড মাইক্রোটিউবুল। আচ্ছা আগে ছবি দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দাঁড়াও এখানটা একটু দেখে নাও। তাহলে আমরা একটা সিলিয়া অথবা ফ্ল্যাজেলারকে আমরা দেখছি, তো একটা সেল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিলিয়া অথবা ফ্ল্যাজেলা যাই হোক না কেন, ধরা যাক এটা সিলিয়া আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্লাজমা মেমব্রেন আছে, এই প্লাজমা মেমব্রেন একদম বাইরের দিকে কভারিং করে দিয়েছে, এবং তার ভিতরের দিকে যে পোর্শনটা আছে, তো সেই যে পোর্শনটা এটাই হলো এদের অ্যাক্সিয়াল ফিলামেন্ট বা এক্সোনিম যেটাকে আমরা বলছিলাম, এবং সেই এক্সোনিম কানেক্টেড আছে যে স্ট্রাকচারের সঙ্গে, তো সেটাই হলো বেসাল বডি বা যাকে আমরা বলছিলাম কাইনেটোজোম। ঠিক আছে, এ মোটাইল সিলিয়াম শোজ দ্য মাইক্রোটিউবুল রানিং দ্য লেন্থ অফ দ্য, আচ্ছা এইবার দেখো এই অংশটাকে, অর্থাৎ উপরের দিকের এই অংশটাকে, সুতরাং মেমব্রেন সহ এই অংশটাকে যদি আমরা ক্রস সেকশন করি তাহলে তার মধ্যে আমরা কি দেখতে পাবো? মাইক্রোটিউবিউল দেখতে পাবো। ঠিক আছে, তাহলে তার মধ্যে আমরা কি দেখতে পাবো? মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউলের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট ভালো করে মুখস্থ করবে, সিলিয়া এবং ফ্ল্যাজেলাতে এই যে এক্সোনিম আছে, এই এক্সোনিমে যে মাইক্রোটিউবুলার যে অ্যারেঞ্জমেন্ট সেটা হলো 9+2 অ্যারেঞ্জমেন্ট। এই ক্রস সেকশন দেখো, এইদিকে 1 2 3 4 5 6 7 8 9, আর ভিতরের দিকে কটা আছে? দুটি। ঠিক আছে, তাহলে কি অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাবো? 9+2 মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট। প্রকৃতপক্ষে এই যে মাইক্রোটিউবুলের কথা বলছি, এরা এক একটা ছোট ছোট গোল গোল সাব ইউনিট দিয়ে তৈরি। ঠিক আছে, তো সেই সাব ইউনিটকে আমরা বলবো টিউবিউলিন প্রোটিন। তাহলে টিউবিউলিন প্রোটিনগুলো প্রধানত এই গঠনগুলো তৈরি করে। তাহলে এক্ষেত্রে 9টা আমরা মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবো। দেখো ডাবলেট, এক্ষেত্রে দুটো সাব ইউনিট থাকবে, 1 2 1 2, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তাহলে 9টি ডাবলেট মাইক্রোটিউবুল। দেখো প্রত্যেকটাতে দুটো দুটো গোল দেখতে পাচ্ছি, তার মানে ডাবলেট। আর কেন্দ্রে কি থাকবে? দুটো সেন্ট্রাল মাইক্রোটিউবুল। সেই জন্য এটা হলো 9+2 মাইক্রোটিউবুলার অ্যারেঞ্জমেন্ট। এরপরে তোমরা যেটা বলছিলে যে কাইনেটোজোম বা বেসাল বডি কি দেখে নাও। তো কাইনেটোজোম বা বেসাল বডিতে কি দেখতে পাবো আমরা? 9+0। দেখো বাইরের দিকে কি আছে?
9টি মাইক্রোটিউবুল আছে আর ভিতরে কিন্তু কোনো মাইক্রোটিউবুল দেখতে পাবো না, তাহলে সেই জন্য এটাকে বলা হচ্ছে 9+0 অ্যারেঞ্জমেন্ট। কিন্তু এক্ষেত্রে দেখো আউটার যে মাইক্রোটিউবুল যেটা আছে যে 9টি, সেটা কিন্তু ট্রিপলেট কন্ডিশনে আছে, 1 2 3। আবার দেখো এক্সোনিমে যেটা আছে বা উপরের দিকে যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কি ডাবলেট। এটুকু সবাই বুঝতে পেরেছো? 9+0 অ্যারেঞ্জমেন্ট প্রধানত দেখা যাবে সেন্ট্রোজোমে, ঠিক আছে। ইচ ট্রিপলেট ইজ কানেক্টেড টু দ্য নেক্সট ইত্যাদি। 9+0 অ্যারেঞ্জমেন্ট তাহলে বেসাল বডি বা কাইনেটোজোমে দেখতে পাবো। আর উপরের দিকে যে অংশটা আছে এই জায়গাতে আমরা ডাবলেট 9+2 অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাবো। এটুকু সবাই বুঝতে পেরেছো? দেখো একটা সিলিয়াকে কেটে নিয়ে কত সুন্দরভাবে দেখানো আছে। দেখো বাইরের দিকে প্লাজমা মেমব্রেন আছে, তারপরে কি আছে মাইক্রোটিউবুল এইভাবে লম্বা লম্বা হয়ে এরকম মানে বাঁশের মতো হয়ে গেছে আর কি, ঠিক আছে। তাহলে স্যার এই ডাবলেট ট্রিপলটা কেন হচ্ছে স্যার? ডাবলেট মানে এক্ষেত্রে দুটো থাকবে, ঠিক আছে। না কেন হচ্ছে ওটা বুঝতে পারছি। এটা হচ্ছে এই কারণের জন্য, কারণ বেন্ডিংটা যাতে সুবিধা হয়, তো সেই কারণের জন্য। কি বললাম বুঝতে পেরেছো? এক্ষেত্রে ডাবলেটটা হচ্ছে এবং এদের স্ট্রাকচার এরকমই দেখা যায় আর কি। যাই হোক, ডাবলেটটা বুঝতে পেরেছো তো, কেন ডাবলেট বলছি আর কেন ট্রিপলেট বলছি? তাহলে ডাবলেট, হ্যাঁ ডাবলেট কোথায় দেখা যায় বলো? ডাবলেট হচ্ছে তো এক্সোনিমেতে, এক্সোনিম বা অ্যাক্সিয়াল ফিলামেন্ট। আর ট্রিপলেট কোথায় দেখা যাবে বলো? সেন্ট্রোজোম অর বেসাল বডি। হ্যাঁ, তাহলে এক্সোনিম কনসিস্ট অফ দ্য 11 লংগিটিউডিনালি অ্যারেঞ্জড মাইক্রোটিউবুল। লম্বা লম্বা মানে 9+2 যেহেতু 11, তাহলে এটা টিউবুলিন প্রোটিন দিয়ে তৈরি। দেখো 9 আউটার অর দ্য পেরিফেরাল মাইক্রোটিউবুল, প্রত্যেকটাতে প্রথমত দুটো সাবইউনিট থাকবে, একটা এ আর একটা বি। তাহলে এই যে বলছিলাম যেটা ইচ ডাবলেট কম্পোজড অফ ওয়ান কমপ্লিট, মানে একটা এ কমপ্লিট সাবইউনিট থাকবে, অর্থাৎ এক্ষেত্রে 13টা প্রোটিন থাকবে। ধরে নিচ্ছি আমি 13টা প্রোটিন থাকবে, আর একটা ইনকমপ্লিট, সেটা হলো বি সাব ইউনিট, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো হ্যাঁ বি সাব ইউনিট থাকবে, একটা কমপ্লিট আর একটা ইনকমপ্লিট। এর সাথে সাথে কি হবে, আচ্ছা আগে এই ছবিটা দেখিয়ে দিই, দেখে নাও ভালো করে। তাহলে আমরা দেখছি যে এটা প্লাজমা মেমব্রেন আছে এবং প্রোটোপ্লাজমিক শীট আছে, এবং এই জায়গাতে দেখো একদম যেটা আছে সেটা হলো প্রধানত আমরা আউটার যে মাইক্রোটিউবুল আছে, ঠিক আছে, এটা হচ্ছে আউটার মাইক্রোটিউবুল। 9 আউটার মাইক্রোটিউবুল রেড কালারে আমি এঁকেছি, ঠিক আছে, আউটার মাইক্রোটিউবুল। এবং ভিতরে দেখো সেন্ট্রাল সিদ আছে, ঠিক আছে, তারপরে ইনার মাইক্রোটিউবুল আছে। তো যাই হোক, এক্ষেত্রে একটু দেখে নাও যে স্ট্রাকচারটা তোমাদেরকে বলছি যে 9টি। তাহলে দেখো প্রোটোপ্লাজমিক সিদ, কোনো সিলি এবং ফ্ল্যাজেলাকে যদি আমরা সেকশন করি তাহলে বাইরে থেকে একটা প্রোটোপ্লাজমিক সিদ দেখতে পাবো। এবং এক্ষেত্রে দেখো এটা হলো এ সাব ইউনিট আর এটা বি, তাহলে এ হচ্ছে কমপ্লিট সার্কেল তৈরি করছে, তো সেই কারণের জন্য এটা কমপ্লিট, ঠিক আছে। আর এই যে ছোটটা বি হচ্ছে, এই বি কিন্তু ইনকমপ্লিট, তাহলে এ আর বি এরকম ভাবে 1 2 3 4 5 6 7 8 9। আর এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটি মাইক্রোটিউবুল আছে, ঠিক আছে, তাহলে 9+2 অ্যারেঞ্জমেন্ট। এবং দেখো এই যে 9+2 যে অ্যারেঞ্জমেন্ট, এই যে এ সাব ইউনিট থেকে, আচ্ছা এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালারের যেটা আছে, এটা হচ্ছে ইনার সিদ। এবার দেখো এর সাইডে একটু দেখে নাও ছবিটা, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো একদম বাইরের দিকে প্রোটোপ্লাজমিক শীট, এই যে লাল কালারের যেটা আছে সেটা হচ্ছে আউটার মাইক্রোটিউবুল, অর্থাৎ এগুলো হচ্ছে আউটার মাইক্রোটিউবুল, ঠিক আছে। তারপরে দেখো ইনার শীট বা সেন্ট্রাল শীট, দেখো এটা হলো সেন্ট্রাল শীট। আর এক্ষেত্রে দেখো কেন্দ্রে আবার ডাবলেট মাইক্রোটিউবুল। এই দুটো ছবির সঙ্গে মেলাতে পারছো? এটা লংজিটিউডিনাল সেকশন, এটা ট্রান্সভার্স সেকশন। ক্লিয়ার? ছবিটা বোঝা গেল? একটু বলো, বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার দেখো, এবারে যে এই যে কমপ্লিট যেটা অংশটা আছে, এই কমপ্লিটগুলো সেন্ট্রাল সিদের সঙ্গে প্রধানত যে স্ট্রাকচার দিয়ে কানেক্টেড থাকে তার নাম হচ্ছে রেডিয়াল স্পোক, ঠিক আছে। রেডিয়াল স্পোক উইথ হেড, এটা হলো হেড, তাহলে রেডিয়াল স্পোক দিয়ে কানেক্টেড থাকে। এবং তার সাথে সাথে এই জায়গাতে দেখো দুই ধরনের আর্ম থাকবে, ডাইনিন আর্ম, ঠিক আছে, অর্থাৎ এই যে সবুজ কালারের যেটা আছে বাইরের দিকে যে আর্মটা আছে সেটা হলো আউটার ডাইনিন আর্ম, আর ভিতরের দিকে যে আর্ম আছে এটা হলো ইনার ডাইনিন আর্ম, ঠিক আছে। এবং প্রত্যেকটা ডাবলেট মাইক্রোটিউবুল যে কানেকশন দিয়ে কানেক্টেড থাকে তাকে বলে নেক্সিন, অর্থাৎ এ এর সঙ্গে বি এর কানেকশন থাকবে। আবার দেখো এ এর সঙ্গে বি এর কানেকশন থাকবে, এগুলোকে আমরা বলবো নেক্সিন, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, এই একটা কমপ্লিটের সঙ্গে ইনকমপ্লিট, তো তাকে আমরা বলবো নেক্সিন, ঠিক আছে। আচ্ছা, আবার কমপ্লিট থেকে যেটা রেডিয়াল ইনার আউটার যেটা বললেন স্যার, ইনার আউটার ডাইনিন আর্ম যেটা, তো ওটা ফাংশন কি? ওটা
ইনার আউটার ডাইরিন আর্ম যেটা যেটা ছোট ছোট দুটো আছে ও দুটো হ্যাঁ। কাজ কি স্যার? আচ্ছা, এরাই প্রধানত এই যে ডাইনিন যে আর্ম আছে এর এটিপিএস অ্যাক্টিভিটি আছে, আমি আসছি ওটা, ঠিক আছে, ডাইনিন আর্ম কি কাজ করবে ঠিক দেখে আছে নিলে তো স্যার। এটা? হ্যাঁ, এবার দেখে নাও, এবার দেখে নাও। তাহলে 9 আউটার অ্যান্ড দ্য পেরিফেরাল ইত্যাদি, একটা কমপ্লিট থাকবে আর একটা হচ্ছে ইনকমপ্লিট থাকবে। প্রত্যেকটা ডাবলেট উইথ দ্য আর্মস কম্পোস্ট অফ এ প্রোটিন, তাকে আমরা বলবো ডাইনিন, ঠিক আছে। আউটার ডাবলেট কানেক্টেড বাই অ্যানাদার প্রোটিন, নেক্সিন দিয়ে কানেক্টেড থাকবে, রেডিয়াল স্পোক আমরা দেখে নিলাম, সেন্ট্রাল সিংলেট মাইক্রোটিউবুল আমরা দেখে নিলাম। দেখো, আউটার 9 মাইক্রোটিউবুল আর কন্টিনিউয়াস উইথ দ্য মাইক্রোটিউবুল অফ দ্য বেসাল গ্র্যানিউল, এই জায়গাটা ভালো করে মাথায় রাখবে। অর্থাৎ বাইরের দিকে এই যে 9টি যে মাইক্রোটিউবুল আছে সেটা কিন্তু বেসাল গ্র্যানিউলের যে মাইক্রোটিউবুল আছে তার সঙ্গে কন্টিনিউয়াস থাকবে, হুইচ হ্যাজ 9+0 অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মাইক্রোটিউবুল। তার মানে বেসাল গ্র্যানিউলের সঙ্গে এই আউটার 9টি মাইক্রোটিউবুল কন্টিনিউয়াস হবে, এটুকু বুঝতে পেরেছো? এরা তো বেসাল গ্র্যানিউলের সঙ্গে কানেক্টেড থাকে, সেই জন্য দেখো এই ক্ষেত্রে আমি কন্টিনিউয়াস করে দিয়েছি, ঠিক আছে। বেসাল গ্র্যানিউলার মাইক্রোটিউবুলের সঙ্গে কন্টিনিউয়াস হবে, কিন্তু বেসাল গ্র্যানিউলের ভিতরের দিকে কোনো আর এই যে সেন্ট্রাল যে মাইক্রোটিউবুল আছে সেই দুটো কিন্তু আমরা আর ভিতর দিকে দেখতে পাবো না, ঠিক আছে। এটুকু বুঝতে পেরেছো সবাই? দেখো, ক্লিয়ার তো? আচ্ছা, এবারে দেখো, হ্যাঁ, এবার দেখো ডাইনিন আর্ম অফ দ্য আউটার মাইক্রোটিউবুল। তাহলে এই যে ডাইনিন আর্ম যে প্রশ্ন আমাকে করছিল তার উত্তর দেখে নাও। দ্য ডাইনিন আর্ম অফ দ্য আউটার মাইক্রোটিউবুল অ্যাক্ট অ্যাজ দ্য এটিপিএস which hydrolyzes ATP by release of for the flagellum and the ciliary movement during the locomotion. তাহলে আমাদের সেলেতে যে এটিপি থাকে প্রকৃতপক্ষে সেই এটিপিকে ভেঙে দেয়, যদি কোনো এটিপিকে যদি ভাঙা প্রচুর পরিমাণে শক্তি তৈরি হবে, তাহলে এই যে ডাইনিন আর্ম আছে এই ডাইনিন আর্মের এটিপিএস অ্যাক্টিভিটি থাকে, এটিপিকে ভেঙে এরা শক্তি তৈরি করে এবং তার ফলে সিলিয়া এবং ফ্ল্যাজেলা মুভ করতে পারে, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার তো ডাইনিন আর্মের ফাংশন? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এইবার দেখো, এবারের মুভমেন্টে যাবো। হ্যাঁ, মুভমেন্টটা একটু বই থেকে পড়বে, দুটো টার্ম কিন্তু পড়তে হবে, ঠিক আছে। একটু দেখে নাও সিলি এবং ফ্ল্যাজেলার যে মোশন কিরকম হবে। তো ফ্ল্যাজেলার যে মোশন সেটা হলো আনডিউলেটস। আনডিউলেটস মানে কি, এরা সাপের মতো মুভ করে, ঠিক আছে। এ ফ্ল্যাজেলাম ইউজুয়ালি আনডিউলেটস ইটস নেক লাইক মোশন ড্রাইভিং এ সেল ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ দ্য অ্যাক্সিস অফ দ্য ফ্ল্যাজেলাম, ঠিক আছে। প্রপালশন অফ এ হিউম্যান স্পার্ম ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ফ্ল্যাজেলেট লোকোমোশন। তুমি সিম্পলি এটুকু মাথায় রাখবে যে যেদিকে এরা মুভ করছে, ঠিক আছে, ডিরেকশন অফ দ্য সুইমিং মানে আনডিউলেট মোশন, মানে আনডিউলেট মোশন তাহলে কারা দেখাবে? ফ্ল্যাজেলা দেখাবে। ফ্ল্যাজেলার আন্দোলন মোশন থাকবে, মানে সাপ যেরকম ভাবে মুভ করে ফ্ল্যাজেলার মুভমেন্ট সেরকম ভাবে হয়। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে ফ্ল্যাজেলা কোন জাতীয় মুভমেন্ট দেখাবে? স্নেক লাইক মানে ওয়েভটা ওয়েভের মতো না? আনডিউলেটস মোশন, Unrelated. ঠিক আছে। সিলিয়ার ফ্ল্যাজেলা, সিলিয়া তাহলে কেমন ধরনের মোশন দেখাবে দেখে নাও। সিলিয়া হ্যাভ এ ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন, ঠিক আছে। এটা হচ্ছে একবার মানে ফ্ল্যাজেলা যেরকম এরকম ভাবে মুভ করছে, সিলিয়া কিন্তু এরকম ভাবে মুভ করবে, ঠিক আছে। তাহলে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশন, আর বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, প্রচুর ক্রিটিক্যাল। সুতরাং শুধুমাত্র এটুকু মাথায় রাখবে, ফ্ল্যাজেলার যে মুভমেন্ট সেটা হলো আনডিউলেট, আর সিলিয়ার যে মুভমেন্ট সেটা হলো ব্যাক অ্যান্ড ফোর্থ, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো? দেখো, বোঝা গেছে তো? আচ্ছা, বুঝতেই পেরেছো, ঠিক আছে। এবার দেখো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো টাইপস অফ ফ্ল্যাজেলা। কিছু প্রশ্ন অনেক সময় থাকে, দেখো টাইপস অফ ফ্ল্যাজেলা। প্রকৃতপক্ষে এই যে প্রোটোপ্লাজমিক শীথ আছে, এই প্রোটোপ্লাজমিক শীথ থেকে আবার কিছু এক্সটেনশন বেরিয়েছে, তার নাম হলো মাস্টিগোনেমি, ঠিক আছে। অর্থাৎ এই যে প্রোটোপ্লাজমিক শীথ আছে সেখান থেকে আবার কিছু স্পেশাল স্ট্রাকচার বেরিয়েছে, তার নাম হলো মাস্টিগোনেমি। আমরা কি দেখেছিলাম, একটা অ্যাক্সিয়াল ফিলামেন্ট থাকবে, মানে প্রোটোপ্লাজমিক শীথের এক্সটেনশনই তো প্রধানত সিলি এবং ফ্ল্যাজেলা। তাহলে দেখো নাম্বার মানে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর। আচ্ছা, দাঁড়াও এটা পড়িয়ে দিই। তাহলে দেখো এই ক্ষেত্রে ফ্ল্যাজেলা প্রধানত হ্যাঁ বলো বলো। বলছি স্যার, বইয়েরও তো অনেকটা লেখা আছে সিলিয়া আপনার